So I'll share my screen and start today's session. Screen, কোয়ান্টাম ডাইনামিক্স এখনো করছি, কোয়ান্টাম ডাইনামিক্সে পড়ে আছি অনেক দিনের সুযোগ কি তোমরা নিয়েছো? এই অনেক দিন ধরে যে কোয়ান্টাম ডাইনামিক্স আলোচিত হচ্ছে, ওকে, এই অনেক দিনের সুযোগটা তো তোমরা গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করবে? এই যে এখন আলোচিত হচ্ছে কোয়ান্টাম ডাইনামিক্স, এই সময়কালে তোমরা বিভিন্ন বই থেকে কোয়ান্টাম ডাইনামিক্সটা পড়া শেষ করে ফেলবে। সাকুরাইয়ের বইটা পড়ে ফেলবে, শঙ্করের বইটা পড়ে ফেলবে, নোট করে ফেলবে, এটা সেটা যা করার সব এখনই করবে কোয়ান্টাম ডাইনামিক্স নিয়ে। শ্রোডিঙ্গার পিকচার, হাইজেনবার্গ পিকচার, ইন্টারঅ্যাকশন পিকচার নিয়ে যত আলোচনা আছে সবখানে আলোচনা আছে। তোমার সবচেয়ে ভালো আলোচনা যদি দেখতে চাও তাহলে দেখো না, জয়বাকের লেকচার নোটস আছে, তার ভিডিও লেকচার্স আছে, ভিডিও আছে, তাকে ফলো করো। তার লেকচারটা এখন বেস্ট নেটে। আমরা যে একবারে আমাদের লেভেলে পড়াচ্ছে, যদিও সে বলে এটা আন্ডার গ্রাজুয়েট, এটা আন্ডার গ্রাজুয়েট না, ওটা গ্রাজুয়েট লেভেল, গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটের একটা বর্ডার লাইনে উনি পড়াচ্ছেন। ওকে, ওটার পরে আর লাগে না, ওটার পরে রিসার্চে যাওয়া যায়। সো সব মেটেরিয়ালস আছে। তো আমরা যে অনেক দিন ধরে কোয়ান্টাম ডাইনামিক্স করেই যাচ্ছি, এই অনেক দিন ধরে একটা আছে, অসুবিধা আছে যে অনেক সময় লেগে গেল। আবার সুবিধাও আছে, এই সময়টা সদ্ব্যবহার তুমি করতে পারো। সময় সদ্ব্যবহার তো সবসময় করা উচিত, কারণ সময় তো হচ্ছে মোস্ট পেরিশেবল গুড। সময় গেলে তার ফিরে পাচ্ছ না। আস্তে আস্তে তো হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এক পর্যায়ে তো জীবনটাও চলে যাবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম। সময় নষ্ট করবে না। আর টাকা নষ্ট করতে পারো, সময় নষ্ট করো না। সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস মানুষের সময়। ওকে, তাহলে আজকে যেটা করব সেটা হচ্ছে I'll give some examples of Heisenberg equation of motion for operators. আমরা জানি যে in the Schrödinger picture of quantum dynamics, it is the state vector that varies with time, and the operators representing observables, they remain constant. And the equation of motion is called the Schrödinger equation. And what does the Schrödinger equation give me? It gives me the time evolution of the state vector in the Schrödinger picture. State vector সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাকে দিচ্ছে। ফলে বিশেষ মুহূর্তে যদি আমি ওয়েভ ফাংশনটা কি অথবা স্টেট ভেক্টরটা কি আমি জানি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে অথবা ইকুইভ্যালেন্টলি টাইম ইভলিউশন অপারেটর অ্যাপ্লাই করে পরবর্তী সময়ে স্টেট ভেক্টর কি হবে, এবং অথবা সেই যে মুহূর্তে স্টেট ভেক্টর তুমি জানো সেই মুহূর্তের আগেও যদি সিস্টেমটা থেকে থাকে, তাহলে তার আগে কি ছিল স্টেট ভেক্টর, সব আগে পরে সব স্টেট ভেক্টর তুমি জেনে যাও। So you have the equation of motion for the state vector. Schrödinger পিকচারে, কারণ Schrödinger পিকচারে স্টেট ভেক্টরই সময়ের সাথে পরিবর্তিত হয়, এবং সেই ইকুয়েশন অফ মোশনকে বলা হয় Schrödinger ইকুয়েশন, যেটা আমরা পস্তুলেট হিসাবে নিয়েছি। আর হাইজেনবার্গ পিকচারে উল্টো, হাইজেনবার্গ পিকচারে স্টেট ভেক্টর গুলো স্টেশনারি, পরিবর্তন নেই, ফলে স্টেট ভেক্টরের ইকুয়েশন অফ মোশন তো হবে না, ওটা কনস্ট্যান্ট, পরিবর্তন নেই। যখন পরিবর্তনের জন্য ইকুয়েশন অফ মোশন আবার কি? বাট time dependence in the Heisenberg picture is shifted to the operators. অপারেটর গুলো সময়ের সাথে নির্ভরশীল। তাহলে অপারেটর গুলোর জন্য একটা রেট অফ চেঞ্জ অফ এনি অপারেটর উইথ রেসপেক্ট টু টাইম কত, সে একটা ইকুয়েশন আমি লিখতে পারি। ওকে, সেই ইকুয়েশনটাকে বলা হয় ইকুয়েশন অফ মোশন ফর দ্য অপারেটরস ইন দ্য হাইজেনবার্গ পিকচার। শ্রোডিঙ্গার পিকচারে অপারেটরের জন্য কোনো ইকুয়েশন অফ মোশন নেই, তার কারণ শ্রোডিঙ্গার পিকচারে অপারেটরস গুলো কনস্ট্যান্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সেটা তো আমরা আগে ডিডিউস করেছি। সেই ইকুয়েশন অফ মোশনটা কি? হাইজেনবার্গ পিকচারে
what is the equation of motion for the operators? Okay, এটা তো অনেক আগে করেছি, যেমন এইটা জেনারেল হচ্ছে এটা, একটা অপারেটর যদি থাকে এ, হাইজেনবার্গ পিকচার অপারেটরটার টাইম রেট অফ চেঞ্জ ডি বাই ডিটি, টাইম রেট অফ চেঞ্জ অফ দ্যাট অপারেটর, হাইজেনবার্গ পিকচারে তো অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, ফলে সময়ের সাথে কি হারে পরিবর্তিত হয় সেটা আমি ক্যালকুলেট করতে পারি। সো টাইম রেট অফ চেঞ্জ অফ দি হাইজেনবার্গ পিকচার অপারেটর multiplied by IH cut, of course, is equal to the commutation of the operator AH with Hamiltonian in the Heisenberg picture. আচ্ছা, এখন আমি মোস্ট জেনারেল সিচুয়েশন ধরছি। ওকে, এমন হতে পারে যে শ্রোডিঙ্গার পিকচারও হ্যামিল্টনিয়ানটা টাইম ডিপেন্ডেন্ট, সেগুলো রেয়ার কেস, সে সমস্ত হয়, সেই সমস্ত সিচুয়েশন অ্যারাইজ করে কখন, যখন আমার সিস্টেমটা ওপেন সিস্টেম, when my system interacts with outside environment, সেই ইন্টারাকশনের ফলে এনার্জির পরিবর্তন হতে পারে, সেই জন্য হ্যামিল্টনিয়ানটা সময়ের সঙ্গে নির্ভরশীল হতে পারে। সেই ক্ষেত্রে শ্রোডিঙ্গার পিকচারই হ্যামিল্টনিয়ান অপারেটরটা টাইম ডিপেন্ডেন্ট হবে, তাহলে হাইজেনবার্গ পিকচার তো হবেই হ্যামিল্টনিয়ান দ্য হাইজেনবার্গ পিকচার, ঠিক। প্লাস এমন যদি হয় অপারেটর এস, যেটা শ্রোডিঙ্গার পিকচারের অপারেটর এ, সেটাও কোনো একটা বিশেষ ধরনের অপারেটর নিয়েছে যেটা ইনহেরেন্টলি টাইম ডিপেন্ডেন্ট ছিল, তাহলে সেটা টাইম ডেরিভেটিভ করে সেই টাইম ডেরিভেটিভ অপারেটরের হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করতে হবে, এই দুটো মিলে। এটা হচ্ছে মোস্ট জেনারেল সিচুয়েশন। তবে তোমাদের খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সিচুয়েশন অ্যারাইজ করবে, সেখানে শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ান টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে হাইজেনবার্গ পিকচারও হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং উভয় পিকচারে হ্যামিল্টনিয়ান একই অপারেটর হবে, হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন ঘটবে না। এটা বিশেষ কেসে যখন হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফর এ কনজারভেটিভ সিস্টেম, ক্লোজ সিস্টেম। শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে হাইজেনবার্গ পিকচারে হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে এবং উভয়ই সমান হবে। ওকে, এটা আমরা দেখিয়েছিলাম। সেই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে আই ক্যান হ্যাভ এ সিম্পলিফাইড ইকুয়েশন অফ মোশন। এখানে এই যে এটা লিখেছি, ওটা আগের ইকুয়েশন, 12 থেকে এটা এসছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, 11 থেকে এসছে জেনারেল ইকুয়েশন মোশন। এমন যদি হয় দুটো সিম্পলিফাইং অ্যাসাম্পশন করছি, এমন যদি হয় শ্রোডিঙ্গার পিকচারে অপারেটর এস ইজ নট অ্যান এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম, তখন এই টার্মটা শূন্য, এই টার্মটা থাকবে না। এমন যদি হয় শ্রোডিঙ্গার পিকচারে হ্যামিল্টনিয়ানটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম এস এর মতো, তাহলে হ্যামিল্টনিয়ান ইন দ্য হাইজেনবার্গ পিকচার ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হবে, এখানে টি থাকবে না। এবং উভয় পিকচারে হাইজেনবার্গ পিকচারে এবং শ্রোডিঙ্গার পিকচারে, উভয় পিকচারে হ্যামিল্টনিয়ান একই অপারেটর হবে। এখানে কিন্তু এই এইচটা হচ্ছে হ্যামিল্টনিয়ান আর এই এইচটা হচ্ছে হাইজেনবার্গ। তাহলে আমি লিখলাম, তাহলে উভয় পিকচারে যেহেতু হ্যামিল্টন অপারেটরটা সেম, তাহলে এখানে কোন পিকচারে এইচ লিখেছো না বললেও চলবে, যে কোনো একটা পিকচার একই তো। এখানে এইচ লিখতে পারো, এইচ লিখতে পারো, অথবা যা ইচ্ছে তাই, অথবা এইচ। ওকে, তো এই যে বলছি ইকুয়েশন 11 and equation 13 are known as Heisenberg equation of motion for any operator AH. এখন আমি ফর এ সিঙ্গেল পার্টিকেল, আমার সিস্টেমটা নেব সিঙ্গেল পার্টিকেল। আমার উদাহরণ যেটা দেখাবো, সেই উদাহরণে আমার সিস্টেমটা হবে একটা সিঙ্গেল পার্টিকেল মুভিং ইন অ্যান এক্সটার্নাল পোটেনশিয়াল, টাইম ইন্ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল। হ্যামিল্টনিয়ানটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এনার্জি কনসার্ভ থাকবে, ইটস এ কনজারভেটিভ সিস্টেম। ওই পার্টিকেলটার মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, কনজারভেটিভ সিস্টেম। এবং সেই পার্টিকেলের যে পজিশন অপারেটর আছে, মোমেন্টাম অপারেটর আছে, এই দুটো অপারেটর ইকুয়েশন মোশন কি হবে সেটা আমি করে দেখাবো, সেটাই আমার উদাহরণে থাকবে।
ওকে, তাহলে এটা যেটা করতে যাচ্ছি সেটা হলো এইরূপ। এগুলো তো আগে করেছি, ট্রানজিশন অ্যামপ্লিটিউড। ওকে, এক্সাম্পলস অফ হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন ফর অপারেটর। এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেব। এখানে অপারেটর, আমার বিশেষ দুটো অপারেটর নিয়ে আমি দেখাবো সবকিছু। হচ্ছে পজিশন অপারেটর এবং মোমেন্টাম অপারেটর ফর সিঙ্গেল পার্টিকেল। এই সিঙ্গেল পার্টিকেলটা ফ্রি পার্টিকেল হতে পারে, এই সিঙ্গেল পার্টিকেলটা একটা হারমোনিক অসিলেটরের হতে পারে। সিঙ্গেল পার্টিকেল একটা হারমোনিক অসিলেটর, একটা পোটেনশিয়াল ওয়েল। সেই পোটেনশিয়াল ওয়েলে, হারমোনিক অসিলেটর পোটেনশিয়াল ওয়েলে আবদ্ধ অবস্থায় থাকতে পারে, বাউন্ড অবস্থায় থাকতে পারে সিঙ্গেল পার্টিকেলটা। ওকে, বিভিন্ন সিচুয়েশন আমি দেখাবো উদাহরণ স্বরূপ। তাহলে তো পড়ো, জেনারেলি Heisenberg equations of motion are more difficult to solve than the corresponding classical equations because of the lack of commutivity of quantum mechanical operators. সাধারণত কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস একে অপরের সাথে কমিট করে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে করতেও পারে, কিন্তু সাধারণত করে না। First, let us assume that the Schrödinger picture Hamiltonian is independent of time, ঠিক আছে, and is of the form, এই ফর্মে। এইচ অপারেটর দুটো অপারেটর সাম হিসাবে লিখেছি। এটাকে বলে কাইনেটিক এনার্জি অপারেটর, এটাকে বলে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। দুটোই কিন্তু অপারেটর। Potential energy is a function of the position operator. Classical mechanics say potential energy is a function of the position coordinates. Classical mechanics say kinetic energy হচ্ছে momentum square by 2m. Quantum mechanics say kinetic energy corresponding operator হচ্ছে momentum operator square divided by 2m. এটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, টাইম ইন্ডিপেন্ডেন্ট। এখানে টাইম নেই শ্রোডিঙ্গার পিকচারে, এখানেও টাইম নেই, দুটো মিলেও টাইম নেই, টাইম ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু শ্রোডিঙ্গার পিকচার আমি ধরে নিয়েছি যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, সেহেতু হাইজেনবার্গ পিকচারও একই, আই উইল গেট দ্য সেম হ্যামিল্টনিয়ান, এবং হাইজেনবার্গ পিকচার হ্যামিল্টনিয়ানটাও টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং এটা শ্রোডিঙ্গার পিকচারের হ্যামিল্টনিয়ানের সমান হবে, মতেই হবে এক্স্যাক্টলি। শ্রোডিঙ্গার পিকচার হ্যামিল্টনিয়ান আর হাইজেনবার্গ পিকচার হ্যামিল্টনিয়ান এক হবে, বিকজ এইচ, এটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারের হ্যামিল্টনিয়ান। এখানে ইচ্ছা করলে একটা এস লিখতে পারতাম, এস লিখি নে, কনটেক্সট থেকে বুঝতে হবে এটা শ্রোডিঙ্গার পিকচারের হ্যামিল্টনিয়ান রূপ। বিকজ এইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এখানে টাইম নেই, উই ক্যান রাইট ইট অ্যাজ, এটা শ্রোডিঙ্গার পিকচারের হ্যামিল্টনিয়ান আর হাইজেনবার্গ পিকচারের হ্যামিল্টনিয়ান সমান হবে। ওকে, সমান হলে আর এখানে আর টাইম ডিপেন্ডেন্স না দেখালো, এটা টাইম ডিপেন্ডেন্স নাই, এটা কনস্ট্যান্ট। তাহলে এটা, এবং হাইজেনবার্গ পিকচারে এই হ্যামিল্টনিয়ান কিভাবে প্রকাশ করা যাবে? এই পিটাকে পিএইচ দ্বারা রিপ্লেস করতে হবে, এই আরটাকে আরএইচ দ্বারা রিপ্লেস করতে হবে। তো পিএইচ কে যদি পিএইচ দ্বারা রিপ্লেস করি, পিএইচ ইজ এ ফাংশন টাইম, পিএইচ ইজ এন অপারেটর। এখানে কিন্তু তিনটা আছে, তিনটা অপারেটর আছে। এটা ভেক্টর পি, ভেক্টর পি মানে পিএক্স, পিওয়াই, পিজেড, তিনটা অপারেটর আছে এখানে। তো এটাও ভেক্টর পি, পিএইচ, এখানে ভেক্টর চিহ্নটা দিতে ভুলে গেছি, পিএইচ। তার মানে পিএক্স এর এইচ, পিএক্স পিওয়াই হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে মোমেন্টাম অপারেটর ওয়াই কম্পোনেন্ট। সেটার যদি হাইজেনবার্গ পিকচারে যাও, সেটা লেখা হবে পিওয়াইএইচ, একইভাবে পিজেডএইচ। এই তিনটা অপারেটর একসঙ্গে ভেক্টর পি অপারেটর দিয়ে লেখা হলো। তাহলে জাস্ট কথা হচ্ছে এখানে মোমেন্টাম ভেক্টর, এটা ভেক্টর এবং অপারেটর উভয়, আর একটা ভেক্টর এবং অপারেটর উভয়। এখানেও তাই, পিএইচ ইজ এ ভেক্টর অপারেটর in the Heisenberg picture, or H is a vector operator in the Heisenberg picture, R is a vector operator in the Schrödinger picture. এখানে এস লিখলেও লিখতে পারতাম, কিন্তু নোটেশন কমপ্লেক্সিটি হয় বলে আর এস লিখিনি। এখানেও পি এর সঙ্গে এস লেখা যেত, এখানে এইচ এর সঙ্গে এস লেখা যেত। ওকে, অলরাইট। এখন পিটাকে যখন আমি, এই তিনটা পি যেটা আছে শ্রোডিঙ্গার পিকচারে, যেগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেগুলো যখন আমি হাইজেনবার্গ পিকচার প্রকাশ করব, সেটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে।
ফলে এই যে কাইনেটিক এনার্জি পার্টটা, এটা তো প্রথম পার্টটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর। এই কাইনেটিক এনার্জি অপারেটর যখন তুমি হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করবে ওই সিমিলারিটি ট্রান্সফরমেশনের মাধ্যমে হাইজেনবার্গ পিকচারে প্রকাশ করবে, তখন এই পার্টটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কাইনেটিক এনার্জি অপারেটর টাইম ডিপেন্ডেন্ট হবে। একইভাবে v ইজ দ্য ফাংশন অফ r, এটাকে একটা পাওয়ার সিরিজ কল্পনা করো। পাওয়ার সিরিজে প্রথম টার্মে কোনো আর নেই, দ্বিতীয় টার্মে একটা আর আছে, তৃতীয় টার্মে দুটো আর আছে। ওই প্রতি আর গুলোকে যদি RH দ্বারা রিপ্লেস করে দাও, you get the potential energy operator in the Heisenberg picture. Heisenberg picture RH is a function of time. For the potential energy operator by itself is a function of time. কিন্তু আমি তো জানি শ্রোডিঙ্গার পিকচারের H হাইজেনবার্গ পিকচার H সমান হতে হবে। সমান হতে হলে হাইজেনবার্গ পিকচারের H টাইমের উপর ডিপেন্ড করবে না, যেহেতু শ্রোডিঙ্গার পিকচারে ডিপেন্ড করে না এবং তারা সমান। তাহলে হ্যামিল্টনিয়ানের ফর্মুলায় যে দুটো পার্ট আছে, ইন্ডিভিজুয়ালি তারা টাইমের উপর ডিপেন্ড করলেও যোগ দেওয়ার পরে তারা টাইমের উপর ডিপেন্ড করবে না। একটা উদাহরণ দাও কেমন ভাবে করবে না। এমন হবে যে একটাতে যদি কস স্কোয়ার ধরো থাকে, ওমেগা টি থাকে, আরেকটাতে সাইন স্কয়ার ওমেগা টি থাকবে। এমন ভাবে এই দুটো আসবে যে টাইম ডিপেন্ডেন্স উঠে যাবে যোগ দেওয়ার পরে। ওকে, এটা হতেই হবে। ওকে, এখন from now on we'll dispense with the subscript h to represent the Heisenberg picture operator. এখন আর ঝামেলা লাগে আর কি, শ্রোডিঙ্গার পিকচারের অপারেটর এস দিচ্ছি না, হাইজেনবার্গ পিকচার এখন থেকে দেব না। ওকে, কনটেক্সট থেকে বুঝতে হবে যে কোন অপারেটর নিয়ে আমি কাজ করছি, হাইজেনবার্গ পিকচারের অপারেটর না শ্রোডিঙ্গার পিকচার অপারেটর, টেক্সটেই লেখা থাকবে, এটা কোনো ঝামেলা হবে না। আর এখন থেকে এই অপারেটর চিহ্নটাও তুলে দেবো, অপারেটর চিহ্নটা দিব না, অনেক কিছু লিখবো না। তাহলে এটাকে বলতে পারো ফর লেজিনেস, অনেক সিম্বলই দেব না, কিন্তু তোমাদের কনটেক্সটে বুঝতে হবে। এই অপারেটর চিহ্ন না দিলেও তোমাকে কনটেক্সটে বুঝতে হবে যে আমি যদি এইচ লিখি সেটা অপারেটর বোঝাচ্ছে। সো এখন থেকে from now on, for the sake of ease of notation, we will dispense with the subscript h to represent Heisenberg picture operators. H লিখবো না। ওকে, এখন দেখা যাক হাইজেনবার্গ পিকচার অপারেটর আর অফ টি, এটা একটা অপারেটর। এই কনটেক্সটে বলেছি যে হাইজেনবার্গ পিকচার অপারেটর, ফলে এখানে হ্যাট চিহ্ন না দিলেও এখানে বুঝতে অসুবিধা হচ্ছে না যে আর একটা অপারেটর। আসলে তিনটা অপারেটর আছে, এক্স অপারেটর, ওয়াই অপারেটর, জেড অপারেটর। তিনটা অপারেটর মিলে তিনটাই কিন্তু হাইজেনবার্গ পিকচারে। কিভাবে বুঝলাম হাইজেনবার্গ পিকচারে? এই টাইম দেখে। শ্রোডিঙ্গার পিকচারে তো টাইম ডিপেন্ডেন্স থাকতো না, তাহলে এটা হাইজেনবার্গ পিকচার অপারেটর তিনটা মিলে ভেক্টর হিসাবে লিখেছি আর কি। ইটস এ ভেক্টর অপারেটর and it's an operator in the Heisenberg picture because these three operators যেটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করেছি, they are all time dependent। তবে থ্রি ডাইমেনশনাল কেসে আমি আছি আর কি। So the Heisenberg picture operator vector r of t in three dimensions obeys the, এখানে বলা উচিত ছিল obey, এটা আসলে প্লুরাল হওয়া উচিত ছিল। The Heisenberg picture operators are, এখানে তিনটা আছে, in three dimensions obey the equation of motion। তিনটার জন্য তিনটা ইকুয়েশন অফ মোশন তো একসঙ্গে লিখেছি ভেক্টর চিহ্ন দিয়ে। ইকুয়েশন অফ মোশন কি? I h cut dr t by dt equal to r of t commutator of r of t with h of h। h of h আর h একই কথা, h of h of s একই কথা, এবং উভয় যেহেতু সেম, এখানে h না দিলেও চলতো, শুধু h দিলেই চলতো। ওকে, কারণ শ্রোডিঙ্গার পিকচার h, হাইজেনবার্গ পিকচার h একই, কিন্তু ভাগ করে যখন লেখো ইন্ডিভিজুয়াল পার্ট গুলো এক না। এখানে ভাগ করে লেখা হয়েছে শ্রোডিঙ্গার পিকচারে,
এটাও টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটাও টাইম ইন্ডিপেন্ডেন্ট, দুটো মিলে টাইম ইন্ডিপেন্ডেন্ট। হাইজেনবার্গ পিকচারে ভাগ করে লিখেছি কাইনেটিক এনার্জি পার্ট প্লাস পোটেনশিয়াল এনার্জি পার্ট, এটা টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেল। ফলে এইটার এটা এক না, এইটার এটা এক নয়, কিন্তু যোগ দিলে এক। ইন্টারেস্টিং, সেটা জেনারেল থিওরাম থেকে আমরা দেখিয়েছি। ওকে, ফলে এইখানে এইচ লেখো অথবা HS লেখো অথবা কিছুই না দাও, একই কথা বোঝাবে। ওকে, আর এইটা হচ্ছে হাইজেনবার্গ পিকচার অপারেটর। সো টাইম রেট অফ চেঞ্জ অফ দ্য হাইজেনবার্গ পিকচার অপারেটর, আমার ক্ষেত্রে আমি অপারেটর নিচ্ছি আর। টাইম রেট অফ চেঞ্জ d/dt কার of the Heisenberg picture position operator, সেটাই আমি দেখছি, multiplied by IH cut of course, is the commutator of the position operator in the Heisenberg picture with the Hamiltonian. And I've assumed that Hamiltonian is time independent, so that Hamiltonian is the same in both the pictures, Schrödinger picture and Heisenberg picture. এই কমিউটেশন আমাকে করতে হবে। এখানে যেহেতু R of T আছে হাইজেনবার্গ পিকচার, এইখানে যখন এইচটা আমি লিখবো ওই হাইজেনবার্গ পিকচারে যেভাবে প্রকাশ হয়েছে সেই প্রকাশটা দিয়ে আমি করলে আমার সুবিধা হবে। কারণ এটা তো হ্যামিল্টনিয়ান, একই হ্যামিল্টনিয়ান, কিন্তু আমি প্রকাশটা করব ইন দ্য হাইজেনবার্গ পিকচার, প্রকাশটা ভিন্ন, কারণ ইন টার্ম বাই টার্ম সমান না। এইচ আর এইচ সমান মানে হচ্ছে প্রথম টার্ম ইকুয়াল টু প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম ইকুয়াল টু দ্বিতীয় টার্ম, এটা নয়, দুটো মিলে সমান। সুতরাং প্রকাশটা ভিন্ন দেখাবে। এইচটা যদি এইভাবে লেখো আর এইভাবে লেখো, উভয় আলটিমেটলি সমান, কিন্তু সমান দেখাবে না চোখে, ম্যানিফেস্ট হবে না, কারণ এই টার্মস গুলো ডিফারেন্ট। এটা থেকে তফাৎ, এটা এক নয়, যোগ দেওয়ার পরে এক। তাহলে এই কমিউটেশন রিলেশনটা আমাকে করতে হবে। আর এর ইকুয়েশন অফ মোশন মানে হচ্ছে আর এর পরিবর্তন হার যদি জানতে চাই, I have to find the commutation relation of the Heisenberg picture position operator. It's a Heisenberg picture position operator with the Hamiltonian operator. তো করো। তাহলে আমি একটু ইয়েতে যাই, আমার ইয়েতে যাই, কি বলে এটাকে, ডকুমেন্ট ক্যামেরা। দেখো দেখতে পাও কিনা আগে দেখো। IH cut DRH operator T dt equal to commutator of RH vector, এটা ভেক্টর T HH। আমি ধরো আর এখানে H লিখবো না, আমি H লিখি নাই, না লিখলেও তোমাকে বুঝতে হবে যেটা H হাইজেনবার্গ পিকচার। এখানে HS দিয়েছি, HS দিতে পারতাম, HS দিতাম, যা দেই, একই কথা। এখন এইটা করতে হবে, তো করো। দেখো এই কমিউটেশন আমি করতে চাচ্ছি, আর এটা অপারেটর, এই অপারেটর চিহ্ন দিতে পারি না। হ্যামিল্টনিয়ান কি বলে হাইজেনবার্গ পিকচারে এইচটা দিতে পারো, নাও দিতে পারো, আমি দিচ্ছি না, দিয়ে যা দেব না। এইচ এখানে লিখবো হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ানটার প্রকাশটা হাইজেনবার্গ পিকচার সেই প্রকাশটাই করি, যদিও আমি জানি যে উভয় পিকচারে একই হ্যামিল্টনিয়ান। তাহলে হাইজেনবার্গ পিকচারে কি, এখানে হ্যামিল্টনিয়ান কি লিখবো, পি টি, এইটা অপারেটর টি, এটার স্কোয়ার। এই যেটা লিখলাম পি অপারেটর টি স্কোয়ার, এখানে পিটা কিন্তু অপারেটর, হাইজেনবার্গ পিকচার অপারেটর, অপারেটর চিহ্ন দেইনি, এইচ সাবস্ক্রিপ্টও দেইনি। তোমাকে অভ্যস্ত হয়ে যেতে হবে, একসময় কিছু না দেওয়ার পরে বুঝতে হবে। 2n প্লাস ভি ফাংশন অফ আর এইচ, এখানে অপারেটর চিহ্ন আবার এসে যায়, এসে গেছে, এসে গেলে আর মুছার চেষ্টা করো না। এই তো এই কম্পিটিশন করতে হবে তো।
এখানে আসলে তিনটা অপারেটর আছে, এখানে একটা অপারেটর, এখানে একটা, হ্যামিল্টনে একটাই অপারেটর, এখানে পর্যায়ক্রমে তিনটা অপারেটর দেখতে হবে, এক্স অপারেটর, ওয়াই অপারেটর, জেড অপারেটর। যাক, আমি তিনটাকে একসঙ্গে আলোচনা করছি। এনি অপারেটর commutes with তাহলে ওটা নিয়ে আমাকে আর চিন্তা করতে হবে না, আমাকে চিন্তা করতে হবে এটা, আর এটা করতে হবে আর অফ টি কমা পি স্কোয়ার অফ টি বাই 2m। এইটা করতে হবে। ওকে, এটা ক্যালকুলেট করতে হবে। এখন এখানে তো আছে কম্পাউন্ড আছে এক্স ওয়াই জেড। আচ্ছা, তিনটা কম্পোনেন্টকে আমি যদি এভাবে প্রকাশ করি, আমার নোটে এভাবে প্রকাশ করেছি, আর একটা কম্পাউন্ড আছে, কম্পাউন্ড গুলোকে আর আই এভাবে প্রকাশ করবো, আর আই ইজ এ ফাংশন অফ টাইম, আর আই ইকুয়াল টু 1 2 3। আর ওয়ান হচ্ছে এক্স, আর টু হচ্ছে ওয়াই, আর থ্রি হচ্ছে জেড। আর 1 2 3 এভাবে নোটেশন দিতে পারতাম, অথবা এক্স আই দিতে পারতাম। আর এর কম্পোনেন্ট এক্স, তিনটা এক্স, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, অথবা এক্স ওয়াই জেড, অথবা আর এর কম্পোনেন্ট আর আই। ওভাবে সাধারণত যেভাবে লিখে থাকি সেভাবে করলাম। আমার নোটে আর এর আর আই এভাবে প্রকাশ করেছি আমি, এক্স আই দেইনি। এক্স আই দিলেও কোনো ক্ষতি ছিল না। আর এর তিনটা কম্পোনেন্ট আছে, আর আই টু 1 2 3। আর আই হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটরের আইথ কম্পোনেন্ট। ওকে, এগুলো খেয়াল রাখো, এটা কিন্তু ফাংশন অফ টাইম, এটাও ফাংশন অফ টাইম। ওকে, এটা হাইজেনবার্গ পিকচারের পজিশন অপারেটর, তিনটা আছে এখানে, আর ওয়ান, আর টু, আর থ্রি। এটা পিটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে মোমেন্টাম অপারেটর, ওটার স্কোয়ার আছে, ডিভাইড বাই 2m। ওকে, এখন আমাকে এইটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমার ক্যালকুলেট করার জন্য আমার নোটটি ক্যালকুলেট করা আছে, ওখানে ফিরে যাই। ওকে, এখানে তাই বলেছি ইন দ্য কমিউটেটর, এখানে এই কমিউটেটর করতে হবে তো, এইচ এর দুই ভাগে ভাগ আছে। ইন দ্য কমিউটেটর অফ ইকুয়েশন 21, রাইট হ্যান্ড সাইড জায়গাটায় আর অফ টি commutes with v of r of t, এটার যে একটা অংশ আছে v, ওটার সঙ্গে কমিউট করে। Since an operator always commutes with a function of itself, however, r of t fails to commute with p square of t divided by 2m, এই কাইনেটিক এনার্জি পার্টের সঙ্গে কমিউট করবে। টু ইভালুয়েট দ্য কমিউটেটর, এখানে এই কমিউটেটর ইভালুয়েট করবে এখন, এই কমিউটেটর অফ r of t with p square of t divided by 2m এর সঙ্গে তোমার তিনটা কমিউটেটর করতে হবে আর কি। আচ্ছা, এখন let us notice that by components, আগে দেখো আর আই এবং পিজ এর মধ্যে কমিউটেটর করো। আমার আসছে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার মানে হচ্ছে পি ওয়ান স্কোয়ার যোগ পি টু স্কোয়ার যোগ পি থ্রি স্কোয়ার, আর 2m তো কনস্ট্যান্ট, ওইটা কমিউটেটর বাইরে চলে আসবে। আগে আমাকে দেখে নিতে হবে হাইজেনবার্গ পিকচারে আর আই অপারেটরের সঙ্গে যে অপারেটরের কমিউটেশন রিলেশন আমি ক্যালকুলেট করতে পারি কিনা, তারপরে পিজে স্কোয়ার দেখব। এখন ধরো কম্পোনেন্ট ওয়াইজ যদি লিখি আর আই কমা পিজে, আর আই হচ্ছে 1 2 3, পিজেও 1 2 3। ওকে, 1 মানে হচ্ছে এক্স, এক্স কম্পোনেন্ট, আর জে ইকুয়াল টু 2 মানে হচ্ছে পি এর ওয়াই কম্পোনেন্ট, জে ইকুয়াল টু 3 মানে হচ্ছে পি এর জেড কম্পোনেন্ট। একইভাবে এখানে আই ইকুয়াল টু 1 মানে হচ্ছে আর এর এক্স কম্পোনেন্ট, সেটা জাস্ট এক্স দিয়ে প্রকাশ করতে পারি ইত্যাদি। তো আর আই অফ টি পিজে অফ টি, কমিউটেটর মানে কি, আর আই টি পিজে টি মাইনাস এটি আর আই টি, খেয়াল গেল সব অপারেটর, হাইজেনবার্গ পিকচার অপারেটর। আর আই কে কিভাবে লেখে, এটা হচ্ছে এই আর আই হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটরের আইথ কম্পোনেন্ট। এটা শ্রোডিঙ্গার, এই আর আইটা হচ্ছে, এখানে কোনো টাইম নাই, আর আইটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে পজিশন অপারেটরের আইথ কম্পোনেন্ট।
আমার লাগবে এইখানে, আমার লাগবে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটর আয়ত কম্পন, কারণ এটা হাইজেনবার্গ পিকচার কিভাবে বুঝলাম? এই টি দেখে। এটা শ্রোডিঙ্গার পিকচার কিভাবে বুঝলাম? কোনো টি নাই এখানে, টিটা আসবে ইউ থেকে। তাহলে হাইজেনবার্গ পিকচারের যে কোনো অপারেটর আর করসপন্ডিং অপারেটর এন্ড দ্য শ্রোডিঙ্গার পিকচারের সম্পর্ক কি? শ্রোডিঙ্গার পিকচারের যেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট অপারেটর, ওটার বাম পাশে দাও ইউ, ইজ দ্য ফাংশন অফ টাইম, ডান পাশে দাও ইউ ড্যাগার। এইভাবে করেই তো আমি আর আই পেয়েছি, হাইজেনবার্গ পিকচার অপারেটর পাই। দিস ইজ ট্রু ফর এনি অপারেটর। এখানে টাইম ডিপেন্ডেন্স আসলো কোত্থেকে? এই ইউ থেকে। ওকে, এই তাহলে শ্রোডিঙ্গার পিকচারের অপারেটর থেকে হাইজেনবার্গ পিকচার অপারেটর, এটাই হচ্ছে প্রেসক্রিপশন। এটাকে বলে সিমিলারিটি ট্রান্সফরমেশন বাই মিনস অফ এন ইউনিটারি অপারেটর ইউ। এবং ইউটা যে কোনো ইউ নেই না, শ্রোডিঙ্গার পিকচার থেকে হাইজেনবার্গ পিকচারে যেতে হলে ইউটা নেই আমি। শ্রোডিঙ্গার পিকচারে স্টেট ভেক্টরের যে টাইম ইউন অপারেটর, সেই অপারেটরের ইনভার্স নেই, ড্যাগার নেই। ইউটাকে নেই আমি টি ড্যাগার। ওকে, তাহলে যে নতুন একটা পাবো, নতুন পিকচারটাকে বলা হবে হাইজেনবার্গ পিকচার। একইভাবে এই পিজে অফ টি, এটা তো হাইজেনবার্গ পিকচার। এটা কিভাবে পাবো? ইউ পিজে ইউ ড্যাগার। পিজে হচ্ছে শ্রোডিঙ্গার পিকচার অপারেটর, এখানেও তাই। পিজে অফ টি মানে হচ্ছে ইউ পিজে ইউ ড্যাগার, আর আই অফ টি মানে হচ্ছে ইউ আর আই ইউ ড্যাগার। এখন দেখো, ইউ ড্যাগার ইউ তো আইডেন্টিটি, কারণ ইউ তো হচ্ছে ইউনিটারি অপারেটর। তাহলে ইউ ড্যাগার ইকুয়াল টু ইউ ইনভার্স, এই দুটো মিলে আইডেন্টিটি। তাহলে এখানে থাকলো ইউ আর আই পিজে ইউ ড্যাগার, ইউ আর আই পিজে ইউ ড্যাগার মাইনাস ইউ পিজে ইউ ড্যাগার ইউজ আইডেন্টিটি। তাহলে ইউ পিজে আর আই ইউ ড্যাগার, ইউ পিজে আর আই ইউ ড্যাগার। তাহলে ইউ এবং ইউ ড্যাগারকে কমন নিয়ে, ইউটা বাঁ দিকে কমন নেই, ইউ ড্যাগারটাকে ডান দিকে কমন নিয়ে মাঝখানে থাকে আর আই পিজে মাইনাস পিজে আর আই। এগুলো কিন্তু শ্রোডিঙ্গার পিকচার। আর আই পিজে পিজে আর আই এগুলো অপারেটরস, এগুলো সব শ্রোডিঙ্গার পিকচারে। আর ইউটা কোথায় গেল? ইউটা মাঝখানে দুটো ইউ, ইউ ড্যাগার কাটাকাটি গিয়ে ওয়ান করে বাঁ দিকে একটা ইউ থাকলো আর ডান দিকে ইউ ড্যাগার থাকলো। এখন এইটা কমিউটেটর অফ আর আই উইথ পিজে শ্রোডিঙ্গার পিকচারে। এটা কত? এটা হচ্ছে এটা তো হচ্ছে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন কোয়ান্টাম, যেটা একটা পস্টুলেটের ব্যাপার। আর আই পিজে যদি করি তাহলে এটা হবে আই স্কয়ার ডেল্টা আই জে আই হ্যাট, ফান্ডামেন্টাল কমিউটেশন। আর আই মানে হচ্ছে এক্স, যদি আই ইকুয়াল টু 1 হয় তাহলে এটা এক্স, আর জে যদি 1 হয় তাহলে এটা পি এক্স। তাহলে এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স, এটা হচ্ছে আই স্কয়ার। এখানে আই এক্স এর সঙ্গে ওয়াই গেলে অথবা এক্স এর সঙ্গে জেড গেলে 0 হয়ে যাবে। যদি এখানে হয় 1 আর এখানে যদি নেই 2, তাহলে এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এক্স, ওটা 0। ওকে, ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন যখন করো, যে কোনো একটা কম্পোনেন্ট অপারেটর, ধরো এক্স অপারেটর, যদি কমিউটেশন করো অন্য কম্পোনেন্টের মোমেন্টামের সঙ্গে, তাহলে ওটা 0 হবে। এক্স এর কমিউটেশন উইথ পিস 0 নয়, ওটা আই স্কয়ার। এক্স এর কমিউটেশন উইথ পি ওয়াই পি জেড 0। একইভাবে ওয়াই এর কমিউটেটর উইথ পি ওয়াই 0 নয়, ওটা আই স্কয়ার। কিন্তু ওয়াই এর কমিউটেটর উইথ পি এক্স পি জেড 0। আমি এটাকে ইন্টারনাল লিখতে পারি, এটা তো কমিউটেটর অফ আর আই উইথ পিজে অথবা কমিউটেটর অফ এক্স আই উইথ পিজে। এটা হচ্ছে আই স্কয়ার ডেল্টা আই জে আই হ্যাট। এই আই হ্যাট হচ্ছে আইডেন্টিটি। যেহেতু এটা আইডেন্টিটি, আইডেন্টিটি তো কমিট করে যায়, আর এগুলো তো নাম্বার। তো এগুলো যদি বাইরে লিখি তাহলে ইউ ইউ ড্যাগার মিলে আবার আইডেন্টিটি হচ্ছে, দুটো আইডেন্টিটির গুণফল আইডেন্টিটি। তাহলে এটা দাঁড়ালো আই স্কয়ার ডেল্টা আই জে আই। তার মানে শ্রোডিঙ্গার পিকচারে কমিউটেটর অফ আর আই উইথ পিজে যা, হাইজেনবার্গ পিকচারেও কমিউটেটর উইথ আর আই উইথ পিজে একই। কমিউটেটর ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন গুলো, এটা ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন।
x এবং p এর মধ্যে যে কমিউটেশন রিলেশন, এই ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন আর আইডেন্টিক্যাল in the Schrodinger picture and in the Heisenberg picture. Okay. এখন আমি ইয়ে করব। দাস এটার একটা ভাষায় বলছি, এটা দেখা, এটা থেকে একটা কমেন্ট করছি। কমেন্ট হচ্ছে দাস R of t and P of t in the Heisenberg picture obey the same commutation relation as R and P in the Schrodinger picture. ওকে, একই কমিউটেশন রিলেশন, এগুলোকে বলে ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। এখন আমি অ্যাকচুয়াল ইয়ে করব। এখন আমি এটা করতে চাই আর অফ টি পি স্কোয়ার টি বাই 2m। এখানে আরেকটা টার্ম ছিল ডান দিকে, ভি অফ আর অফ টি, ওটার সঙ্গে তো আর এর কমিউটেশন করলে শূন্য, আমার বাকি রইল আর এর কমিউটেশন উইথ পি স্কোয়ার বাই 2m। ওকে, এটাকে বাই সিম্পল ক্যালকুলেশন এটাই পাই আইএস টি পিটি। এটা কিভাবে প্রমাণ করবে? এটা প্রমাণ করতে গেলে এখানে যে কোনো একটা কম্পোনেন্ট নাও, ধরো আইথ কম্পোনেন্ট, আইথ কম্পোনেন্ট করে এটা ডান দিকে দেখো পিআই আসছে কিনা, তাহলে তো হয়ে গেল আই ইকুয়াল টু 1 2 3। আর এখানে কোনো কম্পোনেন্ট নেওয়ার কোনো ব্যাপার না, এটা তো স্কেলার পি স্কোয়ার, এটা হবে p1 স্কোয়ার প্লাস p2 স্কোয়ার প্লাস p3 স্কোয়ার। ওকে, এই ক্যালকুলেশনটা করতে পারবে? এটা আদতে খুব সিম্পল ক্যালকুলেশন। ওকে, আমি করি দেখি। আমি এই কমিউটেশন রিলেশনটা এটা একটু আমি খাতায় লিখে রাখি। কমিউটেটর উইথ ভেক্টর আর অফ টি, এখানে আসলে তিনটা কমিউটেটর আমাকে করতে হবে। উইথ পি স্কোয়ার অফ টি বাই 2m, এটা আমাকে দেখাতে হবে ইজ ইকুয়াল টু আই এইচ কাট বাই এম টাইমস ভেক্টর পি অফ টি। ওকে, আমি এখন স্টপ শেয়ার করে আমার খাতায় যাচ্ছি। এটা তো একটা স্কেলার, কিন্তু এখানে ভেক্টর, লেফট হ্যান্ড সাইডে একটা ভেক্টর, রাইট হ্যান্ড সাইডে একটা ভেক্টর। এখানে লেফট হ্যান্ড সাইডে ভেক্টর, এখানে ভেক্টর, তাহলে লেফট হ্যান্ড সাইডের এক্স কম্পোনেন্ট ইকুয়াল টু রাইট এক্স কম্পোনেন্ট। একইভাবে ওয়াই জেড, ওয়াই কম্পোনেন্ট সমান জেড কম্পোনেন্ট সমান। তার মানে আমি এটা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট করি, এটা করি আর আই অফ টি, আর এই যে তিনটা কম্পোনেন্ট আছে তার মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট নিলাম আর আই, অথবা আর আই এটা এক্স আই লিখতে পারতাম, যেটা যেভাবে লেখা না, আর আই কম্পোনেন্ট নিলাম। খেয়াল রাখো এটা কিন্তু, এটা কি যে লিখছি এই জিনিসটা কি, এটা একটা অপারেটর হাইজেনবার্গ পিকচারে, এটা এই টি দেখে বুঝবে হাইজেনবার্গ পিকচারে কোন অপারেটর, পজিশন অপারেটরের রাইট কম্পোনেন্ট, মানে 1 2 3 মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট, এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্ট, কমা, আর এখানে 2m টা আছে, 2m টা আমি বাইরে নিতে পারি, এটা তাহলে আছে পি স্কোয়ার। পি স্কোয়ার কি? পি স্কোয়ার একটা ভেক্টর, এটা তো ভেক্টর, এটা ভেক্টর স্কোয়ার। পি স্কোয়ার মানে কি? p1 স্কোয়ার যোগ p2 স্কোয়ার যোগ p3 স্কোয়ার, px স্কোয়ার py স্কোয়ার pz স্কোয়ার, প্রতিটা px py pz অপারেটর। তাহলে এটাকে কিভাবে লিখবে? সাম ওভার j from 1 to 3 pj pj, ঠিক আছে? pj pj মানে pj স্কোয়ার আর কি। pj is a function of time, এই pj ও ফাংশন অফ টাইম। এগুলো হচ্ছে pj গুলো কি? হাইজেনবার্গ পিকচারে মোমেন্টাম অপারেটর কম্পোনেন্ট, pj করে সাম করে যাচ্ছ, j equal to 1 2 3, j equal to 1 নিলে কি হবে? p1 স্কোয়ার অফ টি, তারপরে j equal to 2 নাও, কি হবে? p2 স্কোয়ার অফ টি যোগ p3 স্কোয়ার অফ টি, সব মিলে কি হলো? p স্কোয়ার ভেক্টর ওভার টি। এখন এই সামটা বাইরে নাও, 2m summed over j from 1 to 3, আচ্ছা, ri of t pj of t
এই এখানে দুটো অপারেটর আছে, এটাকে ফ্যাক্টর করো আগে, এটা এটা এখানে বাঁ দিকে আছে, দুটো কিন্তু আইডেন্টিক্যাল, পিজে পিজে, এটাকে ফ্যাক্টর করলে এটা বাঁয়ে যাবে, আর থাকবে আরআই টি পিজে টি, তারপর এটাকে ফ্যাক্টর করো, ফ্যাক্টর করলে ডানে যাবে, আর বাঁ দিকের কোএফিসিয়েন্ট থাকবে আরআই পিজে, তাহলে ফ্যাক্টর করে লেখো 2m summed over j from 1 to 3, এই পিজে একটা বাঁয়ে আছে, তারপরে কমিউটেটর অফ আরআই টি উইথ পিজে অফ টি, তারপরে এই পিজেটা ডানে ফ্যাক্টর হবে, আর ফ্যাক্টরটা হবে আর কোএফিসিয়েন্ট হবে আরআই অফ টি পিজে অফ টি গুণ পিজে অফ টি। এই পিজেটা কিন্তু এইটা ফ্যাক্টর হয়ে ডানে গেছে। ইট জাস্ট সো হ্যাপেন্স যে দুটো কিন্তু একই জিনিস, তাহলে এটাকে লেখো 1/2m summed over j pj of t, এটা কত? আরআই pj of t, শ্রোডিঙ্গার পিকচারে যা হাইজেনবার্গ পিকচারও তা। শ্রোডিঙ্গার পিকচারে আরআই উইথ পিজে কত? আই এইচ কাট ডেল্টা আই জে, আইডেন্টিটি অপারেটর। ওকে, গুড। প্লাস এটা কত? এটা তো একই জিনিস, আই এইচ কাট ডেল্টা আই জে, আইডেন্টিটি অপারেটর পিজে। আইডেন্টিটি তো পিজের সঙ্গে কমিট করে, আইডেন্টিটি তো যে কোনো অপারেটরের সঙ্গে কমিট করে। আইডেন্টিটি বাঁয়ে লেখো ডানে লেখো একই কথা, আইডেন্টিটি কমন নিয়ে চলে আসো। ওকে, তাহলে আইডেন্টিটি একেবারে কমন নাও, কারণ আইডেন্টিটি তো পিজের ডানে লেখা যা বাঁয়ে লেখা একই কথা, তো আইডেন্টিটি কমন লিখে ফেলো। 1/2m আছে, তারপর আছে সাম ওভার জে, এখানে তাহলে একই থাকলো এখানে। আর একটা আই স্কার ডেল্টা আই জে, আই স্কারটা বাইরে নিয়ে আসো, ভেতরে থাকলো ডেল্টা আই জে পিজে, এখানে তো ডেল্টা আই জে পিজে, তাহলে এখানে থাকলো একটা 2 ডেল্টা আই জে। ওকে, এখন দেখো এই 2 কাটবে, তাহলে হলো আইডেন্টিটি আছে আই এইচ কাট বাই এম আছে, সাম ওভার জে ডেল্টা জে পিজে, এই সামটা করলে কি হবে? সাম ওভার জে ডেল্টা আই জে পিজে, সাম করলে কি হবে বলো দেখি, শফিউল বলো, সাম করলে কি হবে? স্যার পি কি হবে? স্যার পি আই হবে, আই পি হবে আই, জি স্যার। জাস্ট পি আই। আই তো ফিক্সড, যে তো রানিং, আই তো একটা ফিক্সড ইন্ডেক্স, 1 2 3 এর মধ্যে যে কোনো একটা, আই ফিক্সড। জে ইজ রানিং, জে 1 2 3, যে যখন রান করছে, রানিং এর সময় জে ইজ দ্য রানিং ভ্যারিয়েবল, কারণ সাম ওভার জে আছে, এই সাম ওভার জে আছে, যে 1 2 3, এই 1 2 3 এর উপরে রান করবে, রান করছে, আয়ের মান ধরো 2, তাহলে এখানে আই ইজ 2, আই ইজ ফিক্সড। এই আইটা কিন্তু ওই ডান দিকের পি আই যেটা আছে সেটা, ডান দিকের আর আই। সাম যখন করছো জে ইকুয়াল টু 1, তারপরে জে ইকুয়াল টু 2, জে ইকুয়াল টু 3, সব টার্মেই শূন্য, শুধু একটা টার্ম শূন্য না, যে টার্মে জে ইকুয়াল টু আই সেটা শূন্য না। তার আয়ের মান 2 হলে এখানে হবে P2, আয়ের মান 3 হলে এখানে হবে P3, তাহলে আই একটা যে কোনো একটা মান কিন্তু ফিক্সড, জে ইজ রানিং। তাহলে এই ক্রনিকার ডেল্টার সাহায্যে আমি সাম ওভার জে করে ফেলতে পারি, সাম ওভার জে করে ফেললে সাম তো উঠে যাবে, আর যেখানে যেখানে জে দেখছো সেখানে আই বসে যাবে, পি আই। তাহলে কি হলো, আমি কি প্রমাণ করলাম? আমি প্রমাণ করলাম এটা, আরআই অফ টি কমা p vector square over t over 2m
equal to I H cut by M, okay, Pi times identity operator. I equal to 1, 2, 3. এখানে I equal to 1 নিলে এখানে Pi নেবে, এখানে R2 নিলে এখানে P2 আসবে। P2 is a function of time, অবশ্য P2 is a function of time also. Okay, তাহলে এখানে তিনটা মিলে এখন এখানে তিনটা ইকুয়েশন লিখেছি। I equal to 1, 2, 3, তিনটা ইকুয়েশন একবারে লেখো ভেক্টর চিহ্ন দিয়ে, ভেক্টর আর P কমা P squared T over 2M equal to I H cut Pi vector P of T over M times identity. সেটাই তো করেছি। এই সিম্পল, এটা সিম্পল ক্যালকুলেশন বটে, এটা কঠিন ক্যালকুলেশন নয়, এটাই তো করেছি। ভেক্টর এখানে আমি কম্পোনেন্ট দিয়ে করেছি, তার কম্পোনেন্ট দিয়ে করার তারপরে তিনটা যেহেতু ট্রু ফর অল কম্পোনেন্টস আমি ভেক্টর দিয়ে লিখতে পারি, তা তো হয়ে গেল। তাহলে dr বাই dt এর মান কত? এখানে IH কাট কেটে যাবে, তাহলে dr বাই dt হবে, এখানে কি ছিল আসলে I dr বাই dt ইকুয়াল টু কমিউটেটর অফ r উইথ h, কমিউটেটর অফ r উইথ h করা হচ্ছে, কমিউটেটর অফ r উইথ h ইজ দিস। এই IH কাট কেটে যাবে আর তাহলে ডান দিকে থাকবে P of t by m, drt dt equal to P of t by m. The position operator in the Heisenberg picture obeys the usual classical equation. এটা হচ্ছে ক্লাসিক্যাল ইকুয়েশনের মোমেন্টামের সংজ্ঞা। ভেলোসিটি dr by dt হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম বাই মাস। এটা তো সংজ্ঞা, একটা ইকুয়েশন বটে, কিন্তু এটা মোমেন্টামের সংজ্ঞা ক্লাসিক্যাল মেকানিক্স, সেটা আমি পাচ্ছি। Okay, the position operator in the Heisenberg picture obeys the usual classical condition, classical equation. Next, let us work out the equation of motion for P of t. P of t এর জন্য equation motion করো, IH cut dP by dt equal to P of t HH. এখন P of t commutes with kinetic energy part. HH এর দুটো পার্ট আছে, HH এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে kinetic energy part, এটার সঙ্গে P কমিট করে যায়, কমিট করবে না পোটেনশিয়াল এনার্জি পার্টের সঙ্গে। তাহলে আমাকে এখানে আসলে ক্যালকুলেট করতে হবে P কমা ওই যে V অফ আর, ওটা করতে হবে। সো উই মাস্ট ইভালুয়েট দিস, P কমিটেড উইথ V আর অফ T। এটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন মোমেন্টাম অপারেটর, তিনটা অপারেটর আছে এখানে Px Py Pz, আর এখানে একটাই অপারেটর, এটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে potential energy operator. এটা হচ্ছে ফাংশন অফ আর, এই আরটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটর। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করো আগের মতোই, যখন ক্যালকুলেট করবে ইউ ড্যাগার, আর এটা জানো কিভাবে হলো, ওই মাঝখানে এই ওটা ক্যান্সেল করে যে আগের মতোই আর কি, ওটার মতোই ওখানে যেটা করেছিলাম সেইভাবেই। ওই ভেতরে ইউ ড্যাগার U1 হয়ে যাবে, বাঁ দিকে থাকবে ইউ, ডান দিকে থাকবে ইউ ড্যাগার, আর মাঝখানে থাকবে শ্রোডিঙ্গার পিকচারের কমিউটেশন রিলেশন। সেভাবেই করছি আর কি। এটা হাইজেনবার্গ পিকচার মোমেন্টাম অপারেটর, হাইজেনবার্গ পিকচারে পোটেনশিয়াল এনার্জি অপারেটর। তাহলে এটা যদি ওয়ার্কআউট করো তাহলে এটা হবে ইউ, শ্রোডিঙ্গার পিকচারে মোমেন্টাম অপারেটর সঙ্গে শ্রোডিঙ্গার পিকচারে বি এর অপর সঙ্গে কমিউটেটর আর ইউ ড্যাগার। ইউটা তো আমি জানি, এটা ড্যাগার T0, এটা এটা বল IHT বাই H কাট। এখন শ্রোডিঙ্গার পিকচারে মোমেন্টাম অপারেটর আর ভি অপারেটর, ওদের কমিউটেশন রিলেশন হচ্ছে মাইনাস IH কাট ডেল্টা ভি, gradient of V.
ওকে, এটা তো আমরা করেছি। এটা করার জন্য বেস্ট হচ্ছে ইউ গো ইনটু কি, এটাকে প্রকাশ করো ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এখন কিন্তু এগুলো অপারেটর, পি ইজ অ্যান অপারেটর, আর ইজ অ্যান অপারেটর। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন যখন যাও তখন আর অপারেটর হয়ে যাবে জাস্ট আর, আইগেন ভ্যালু আর, তখন আর অপারেটর থাকবে না কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। আর পি অপারেটর হয়ে যাবে মাইনাস স্কয়ার ডেল। ডেলের তো হচ্ছে ভেক্টর অপারেটর ডেল। ডেলের তিনটা কম্পোনেন্ট আছে, আই স্কয়ার ডি বাই ডিএক্স। আই স্কয়ার ডেলের তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ডি বাই ডিএক্স, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড। তুমি এটা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট করে ফেলো। প্রথম এখানে পিএক্স নাও অথবা পিআই নাও, পিএক্স পিআই একই কথা। পিএক্স নাও, পিএক্স ভিআর করো, তারপরে পিওয়াই ভিআর করো, পিজেড ভিআর করো। তুমি পাবে যখন পিএক্স ভিআর কম্পিউটেশন, তখন তুমি পাবে মাইনাস আই স্কয়ার ডিভি বাই ডিএক্স। পিওয়াই কমা ভি আর যখন করবে তুমি পাবে মাইনাস আই স্কয়ার ডি বাই ডিওয়াই ভি অফ আর। তিনটা মিলালে ডেল। ওইভাবে করে দেখো, এটা তো করেছো আগে। তাহলে এটার বাম পাশে থাকবে ইউ, এটা ডান পাশে থাকবে ইউ ড্যাগার। তাহলে পি অফ টি ভি অফ আর, এটা হাইজেনবার্গ পিকচারে গেলে ডেল ভি এর দুপাশে ইউ ড্যাগার বসবে। ইউ ড্যাগার যদি বসাও তাহলে ডেল ভি, রাইট, ডেল ভি এটা হয়ে যাবে ডেল উইথ রেসপেক্ট টু আর অফ টি ভি আর এইচ অফ টি। এই নোটেশন বুঝতে পারছো? ডেল এখানে কিছু ডেল না, এখানে ইয়ে আছে, এখানে একটা দিতে পারতাম ডেল আর। এই নোটেশনটা বোঝা গেছে? জি স্যার, এটা স্যার আগে ইউজ এটা করা বুঝতে হয়েছে। পারছি, রাইট। এটা মানে হচ্ছে এটা। তাও একবার বলি, আমি যখন লিখব ডেল ভি অফ আর, আর এখানে যদি ছোট হাতের আর দেই, তার মানে এখানে যে ডেরিভেটিভ ডেল অপারেটর, এই ডেল অপারেটর যে ডেরিভেটিভ গুলো আছে, ডেরিভেটিভ গুলো হবে উইথ রেসপেক্ট টু দ্য কম্পোনেন্টস অফ দিস ভেক্টর আর। তো এটার মানে হচ্ছে ডি বাই আর এর যদি তিনটা কম্পোনেন্ট থাকে, ডি বাই ডিএক্স অফ ভি অফ আর প্লাস এখানে আই হ্যাট প্লাস জে হ্যাট ডি বাই ডিওয়াই ভি অফ আর ডি বাই ডিজেড ভি অফ আর। ওকে, এখন যদি তুমি এখানে ইউ এবং ইউ ড্যাগার দাও, তাহলে কি পাবে? এখানে ইউ, এখানে ইউ ড্যাগার, এখানে ইউ ড্যাগার। তাহলে এটা কি হবে? প্রথম টার্ম কি হবে? আই হ্যাট ডি বাই ডি এক্স অফ টি ভি আর অফ টি, এভাবে পেয়ে যাবে। এখন তোমাকে ডেরিভেটিভ নিতে হবে কিন্তু উইথ রেসপেক্ট টু এক্স অফ টি। ওকে, এটা কিন্তু একটু দেখতে হবে তোমাকে। যেমন ধরো এটা ভি অফ আর, আপাতত I can expand this as a polynomial in x, say y এবং z যদি কনস্ট্যান্ট রাখি, keep y and z constant, keep y and z constant, এখানে v is a function of x, y, z, keep y and z constant and express v as a power series in x. তাহলে এটাকে লিখতে পারি v naught is a function of y and z plus x, v1 is a function of y and z plus, ওকে, এইভাবে x স্কোয়ার্ড v2 is a function of y and z, এভাবে প্রকাশ করতে পারি। এটাকে আমি উইথ রেসপেক্ট টু x আমি ডেরিভেটিভ নেব। উইথ রেসপেক্ট টু x যদি ডেরিভেটিভ নেই,
ওকে, উইথ রেসপেক্ট টু এক্স যদি ডেরিভেটিভ নেই, আমি কি পাবো? 0 প্লাস v1 y of z প্লাস 2x v2 y and z এভাবে পাবো। ওকে, এটা যদি আমি এটা করি, d by dx of v of r যদি করি, এটা পাবো। তারপরে যদি এখানে u ড্যাগার বসিয়ে দেই, u ড্যাগার যদি বসিয়ে দেই, ওকে, u ড্যাগার যদি বসিয়ে দেই, তাহলে কি করতে পারি? ফাঁকে ফাঁকে এইখানে ইউ ড্যাগার ইউ বসালাম, আর এখানে ইউ ড্যাগার, তাহলে এটা কি হলো? Entire right hand side becomes v1 becomes a function of y of t, z of t, it becomes x of t, v2 y of t, z of t, এভাবে হয়। তাহলে কিন্তু এটা কি হচ্ছে? এটা তো হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দি হাইজেনবার্গ পিকচার অপারেটর। এগুলো চিন্তা করে দেখবে আর কি, এটা তো হবে। So you just satisfy yourself যে ইকুয়েশনটা কারেক্ট, এই ইকুয়েশনটা কারেক্ট। এখানে কিন্তু ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, এখানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অফ টি ওয়াই টি জেড অফ টি। কারণ এই ট্রান্সফর্ম করার পরে এখানে আর গুলো, আর যে এক্স ওয়াই জেড গুলো আছে ওগুলো ট্রান্সফর্ম হয়েছে এক্স অফ টি ওয়াই অফ টি জেড অফ টি। আর ডেরিভেটিভে যে এক্স ওয়াই জেড গুলো ছিল সেটাও ট্রান্সফর্ম করে হয়েছে x of t, y of t z of t. এখন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x of t, not with respect to x. ওকে, তাহলে ইকুয়েশন মোশন কি দাঁড়ালো? dp by dt equal to minus del v of r of t. এখন এই del হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দি কোঅর্ডিনেটস অফ r of t। এটা একটা ফর্মাল দিয়েতে লিখছি। তুই বলতে পারো এগুলো তো অপারেটর, অপারেটর সাপেক্ষে ডেরিভেটিভ নাই কিভাবে? ওকে, এটা 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 ওইভাবে চিন্তা করতে হবে। আপাতত ডেরিভেটিভ নেওয়ার সময় নিতে পারো। যেমন ধরো এমন যদি হয়, অপারেটর সাপেক্ষে ডেরিভেটিভ কাকে বলে? একটা অপারেটর আছে ও স্কোয়ার, ওকে, এটাকে ডেরিভেটিভ, এটাকে ও এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, এটা অপারেটর। অপারেটর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি? মানে হচ্ছে একটা নাম্বারের স্কোয়ারকে যখন ওই নাম্বারের সাপেক্ষে একটা ভ্যারিয়েবলের স্কোয়ার, যেমন এক্স স্কোয়ারকে যখন, এটা এক্স একটা ভ্যারিয়েবল, অপারেটর না, ইয়ে করো ডি বাই ডি এক্স, এক্স্যাক্টলি সেম ফর্মুলা ব্যবহার করো, এটা হবে 2, এটা বাই ডেফিনিশন। এভাবে সংজ্ঞায়িত করব আমি। একটা ভ্যারিয়েবলের ডেরিভেটিভ যখন করি, একটা ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ যখন করি উইথ রেসপেক্ট টু এক্স, একটা ফাংশন অফ অপারেটর ও কে উইথ রেসপেক্ট টু অপারেটর ও একই রুল ব্যবহার করে ডেরিভেটিভ নেওয়া হবে, এটাই সংজ্ঞা। এইটা হলো, এটা কি? এটা তো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র বলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ক্লাসিক্যাল মেকানিক্সে ইকুয়াল টু ফোর্স। আর ফোর্স কি? ফোর্স ইজ এ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দ্য পোটেনশিয়াল এনার্জি, একই ইকুয়েশন। কিন্তু এখানে পিটা আসলে মোমেন্টাম না, মোমেন্টামের অপারেটর। এই আরটা পজিশন না, পজিশন অপারেটর। বি ইজ দ্য ফাংশন অফ পজিশন অপারেটর ইন সবকিছু হাইজেনবার্গ পিকচারে, এগুলো সব হাইজেনবার্গ পিকচারে। So this is the usual classical equation of motion. এটা ক্লাসিক্যাল ইকুয়েশনে, ক্লাসিক্যাল মেকানিক্স এই ইকুয়েশনে আমরা লিখি, এটা নিউটনের দ্বিতীয় সূত্র। We can interpret minus del V as the operator for the force on the particle. পার্টিকেলের উপরে যে ফোর্স, সেটা করসপন্ডিং অপারেটর হচ্ছে এটা। এখন আমরা will now consider a few special cases in which the Heisenberg equation of motion is easy to solve. ধরো একটা ফ্রি পার্টিকেল আছে, ফ্রি পার্টিকেল আছে। ফ্রি পার্টিকেল মানে কি? পার্টিকেলের কোনো ফোর্স নেই,
তখন পোটেনশিয়াল এনার্জি শূন্য। তাহলে ওই পার্টিকেলটার ওই হাইজেনবার্গ পিকচারে ওই পার্টিকেলটার মোমেন্টাম অপারেটরের টাইম রেট অফ চেঞ্জ শূন্য। কারণ মোমেন্টাম অপারেটর ইকুয়েশন অফ মোশন হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ভি। ভি যদি শূন্য হয় তাহলে গ্রেডিয়েন্ট শূন্য, রাইট হ্যান্ড সাইড শূন্য। তাহলে হাইজেনবার্গ অপারেটর একটা ফ্রি পার্টিকেলের জন্য ওই পার্টিকেলটার মোমেন্টাম অপারেটর টাইম ডেরিভেটিভ শূন্য। এই অপারেটর কিন্তু হাইজেনবার্গ পিকচারের টাইম। ওই পার্টিকেলটার মোমেন্টাম অপারেটর যদি কনসিডার করি হাইজেনবার্গ পিকচারে, সেই অপারেটরটা টাইম ডেরিভেটিভ শূন্য। অথবা টাইম ডেরিভেটিভ of the Heisenberg picture momentum operator for a free particle is zero. Therefore, momentum operator in the Heisenberg picture is constant. dp vector dt equal to 0. তখন p টাইমের উপরশীল নয়। নর্মালি হয় হাইজেনবার্গ পিকচারের অপারেটর মোমেন্টাম অপারেটর টাইমের উপর নির্ভরশীল হয়, এই ক্ষেত্রে হচ্ছে না। এই ক্ষেত্রে না হওয়ার কারণ হচ্ছে ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল হওয়াতে ইকুয়েশন অফ মোশনে রাইট হ্যান্ড সাইড শূন্য হচ্ছে, শূন্য হয়েছে। কোথায়? এখানে রাইট হ্যান্ড সাইড শূন্য হয়েছে। তাহলে ফ্রি পার্টিকেলের জন্য হাইজেনবার্গ পিকচারে যে মোমেন্টাম অপারেটর সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই কোয়েশ্চেন সলভ করা খুব সোজা, টাইম ইন্ডিপেন্ডেন্ট। তার মানে পি অফ টি হাইজেনবার্গ পিকচার মোমেন্টাম অপারেটর at any time t is equal to the picture at time 0. এই তো আমি এটা পেয়ে গেলাম। এখন পজিশন অপারেটর দেখো, the equation of motion the equation of motion for the position operator তাহলে কি হবে? dr by dt equal to p of t by m, সেটা পেয়েছি। আমার ক্ষেত্রে পিটা কনস্ট্যান্ট, ফ্রি পার্টিকেলের জন্য তো পিটা কনস্ট্যান্ট। তাহলে পি অফ 0 বাই এম, পি অফ 0 মানে আদি সময় যা পি, আদি সময়ে পি এর মান হাইজেনবার্গ পিকচারে আর শ্রোডিঙ্গার পিকচারে পি এর মান তো একই কথা। কারণ খেয়াল রাখো ওই সিমিলারিটি ট্রান্সফরমেশন করেছি তো, ওই ট্রান্সফরমেশনে টি যদি টি নট করে দাও আর টি ইকুয়াল টু টি নট, হাইজেনবার্গ পিকচারের অপারেটর আর শ্রোডিঙ্গার পিকচারের কনস্ট্যান্ট সেম সেম। এখন ফ্রি পার্টিকেলের জন্য হাইজেনবার্গ পিকচারে মোমেন্টাম অপারেটরটা কনস্ট্যান্ট, তাহলে মোমেন্টাম অপারেটর মান সব সময় একই থাকবে। আদি সময় যা ছিল পরবর্তী সময় একই থাকবে। আদি সময়ে ছিল পি নট, এই পি নটটাই হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে পি অপারেটর। ওই আর কি এটা অপারেটর, পি অপারেটর। তার মানে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনের পি অপারেটর কিভাবে লাগে? শ্রোডিঙ্গার পিকচারে মাইনাস আই স্কয়ার ডি বাই ডিএক্স। তো কিন্তু পিটা কনস্ট্যান্ট। তাহলে dr by dt টাইম রেট অফ চেঞ্জ অফ দ্য পজিশন অপারেটর ইন দ্য হাইজেনবার্গ পিকচার, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন পি অফ টি বাই এম। আমার ক্ষেত্রে এখন পি অফ টি ইজ ইকুয়াল টু পি অফ 0, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে বাই এম। তাহলে এটা সলভ করা খুব সোজা। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? r of t is r of 0, একটা কনস্ট্যান্ট, আর এটা ইন্টিগ্রেশন করলে পি অফ 0 বাই এম টাইমস টি। তাকে এটার ডেরিভেটিভ করলে এটা হয় r of 0 is the constant of integration. তার মানে টাইম 0-তে পজিশন অপারেটর একরকম ছিল। শ্রোডিঙ্গার পিকচারে যে পজিশন অপারেটর, হাইজেনবার্গ পিকচারে টাইম 0-তে একই অপারেটর, কিন্তু টাইম টি-তে পজিশন অপারেটর পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে ডান দিকে যেটা আছে সেটা হয়েছে। এই হাইজেনবার্গ পিকচারের পজিশন অপারেটর সময়ের উপর নির্ভরশীল, এবং ফ্রি পার্টিকেলের জন্য ওই নির্ভরশীলতা হচ্ছে লিনিয়ার ফাংশন অফ টাইম, লিনিয়ার ইন টাইম। তাহলে if ket psi of naught is a wave packet of the particle at time 0, wave packet a wave function 0, and free particle wave function ko oneke bole wave packet, okay.
ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশনকে অনেকে বলে ওয়েভ প্যাকেট। অনেকগুলো ওয়েভের সমষ্টি ওয়েভ প্যাকেট সৃষ্টি করে। If psi of naught ket is the wave packet or wave function for a free particle at t equal to 0, then the center is given by, এটা যদি expectation value of করো, right, is expectation value at time t is the expectation of r at time 0 times this, a familiar result. আর পজিশন চেঞ্জ হয়ে গেছে, এটা ভেলোসিটি। ওকে, এখান থেকে এখানে কিভাবে এসছে? ওকে, এক্সপেকটেশন কিভাবে ক্যালকুলেট করে? এক্সপেকটেশন তুমি শ্রোডিঙ্গার পিকচারে করো, হাইজেনবার্গ পিকচারে করো, একই কথা, একই কথা। ওকে, আর এর এক্সপেকটেশন এর টাইম টি, তার মানে ওয়েভ প্যাকেটের সেন্টারটা মুভ করে গেছে, রাইট? এই এক্সপেকটেশন যখন ক্যালকুলেট করবে, শ্রোডিঙ্গার পিকচারে করা, হাইজেনবার্গ পিকচারে করা একই কথা। এই কথাটা বুঝতে পারছো? এটা তো বটেই। শ্রোডিঙ্গার পিকচারে যদি টাইম টি তে আর এর এক্সপেকটেশন ক্যালকুলেট করতে চাও, কিভাবে ক্যালকুলেট করবে? দুই পাশে স্যার ওয়েভ ফাংশন নেব আর কি স্যার, রাইট, ব্র্যাকেট করব স্যার। দুই পাশে স্টেট কেট নেবে। এটাই হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ আর এট টাইম শ্রোডিঙ্গার পিকচারে ক্যালকুলেট করেছি। ওকে, এটা শ্রোডিঙ্গার পিকচারে ক্যালকুলেট করেছি। এখানে আরটা, এখানে টাইম নাই, টাইম আছে এইখানে। এখন আমি এই টাইমটাকে সরিয়ে আর এর সঙ্গে দেই। এই ব্রা হচ্ছে psi of 0 দিলাম, t dagger t, 0, t নট লিখতে পারতাম, 0 লিখছি। আর এইখানে psi of t কে লিখলাম t of t, 0 psi of 0। psi of 0 তো হচ্ছে স্টেট ভেক্টর ইন দ্য হাইজেনবার্গ পিকচার, যেটা ফিক্সড। আর এটা কি? এটা তো হচ্ছে হাইজেনবার্গ পিকচারে পজিশন অপারেটর। তুমি যেভাবে ক্যালকুলেট করো না কেন, একই উত্তর পাচ্ছ। তুমি এটা শ্রোডিঙ্গার পিকচারে ক্যালকুলেট করো আর হাইজেনবার্গ পিকচারে ক্যালকুলেট করো, একই পাচ্ছ উত্তর। এবং ফর এ ফ্রি পার্টিকেল তো আমি দেখালাম, এটা হচ্ছে psi h। আরটা কি ছিল? আরটা ছিল আর at time 0 plus p at time 0 by m times t psi of 0। তাহলে এটা কি হলো? প্রথম টার্মটা কি হলো? আর expectation of r at time 0 plus expectation of p at time 0 divided by m times t। তার মানে ধরো একটা ওয়েভ প্যাকেট, দিস ইজ দ্য ওয়েভ প্যাকেট at time 0। এদিকে দিচ্ছি ধরো x, এদিকে ধরো r, যে কোন দিকে। এদিকটা হচ্ছে r at time 0, এটা টাইম 0। টাইম 0 তে প্যাকেটের সেন্টারটা ছিল এই জায়গায়, the location r0। কিছু সময় পরে এটা এখানে মুভ করেছে, সেন্টারটা এসে গেছে এই জায়গায়। এটা হচ্ছে r এর টাইম t। কতটুকু মুভ করেছে? মুভ করেছে a distance
expectation of p at time 0 by m times t. তবে এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে। এটা ফ্রি পার্টিকেল, তো ফ্রি পার্টিকেলতে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। সেই কনস্ট্যান্ট ভেলোসিটি কত? এক্সপেকটেশন ভ্যালু অফ পি এট টাইম 0 ডিভাইড বাই এম, সেটাই কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা ফ্রি পার্টিকেল। Okay, it's a familiar result. Classical mechanics is familiar. V is equal to U plus এটা কি, সরি, x অথবা r at time t, এটা ধরো x, ধরো x দিয়ে করো, x at time t is equal to x naught plus এটা হচ্ছে vx, v naught x t, constant velocity motion। এটা হচ্ছে এই ইকুয়েশনটা আর কি। ক্লাসিক্যাল মেকানিক্স এর করসপন্ডিং ইকুয়েশন কি? ক্লাসিক্যাল মেকানিক্স এর করসপন্ডিং ইকুয়েশন হচ্ছে এটা। শুধু এক্সপেকটেশন তুলে দাও, r at time t is equal to r at time 0 plus constant velocity v times t। এই ভিটা কনস্ট্যান্ট, ভিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে vt। ওকে, আমার এটা ফ্রি পার্টিকেল, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটির মান কত? মোমেন্টাম বাই ম্যাস, মোমেন্টাম বাই ম্যাস, ওটাই ভেলোসিটির মান। ওকে, মোমেন্টামের মান বাই ম্যাস, মোমেন্টামের মান এট টাইম 0, মোমেন্টামের মান এট টাইম 0 যে ফর দ্যাট ম্যাটার যে কোনো সময় একই, মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে, তার মানে মোমেন্টামের এক্সপেকটেশনও কনস্ট্যান্ট থাকছে। ওকে, তাহলে আমি ফ্রি পার্টিকেলের জন্য করলাম। ফ্রি পার্টিকেলের জন্য ইকুয়েশন অফ মোশন সলভ করব ইন দ্য হাইজেনবার্গ পিকচার। ফ্রি পার্টিকেলের জন্য ইকুয়েশন অফ মোশন ফর আর এন্ড পি সলভ করলাম। হাইজেনবার্গ পিকচারে অপারেটরস আর এবং পি এর ইকুয়েশন অফ মোশন সলভ করলাম, সলিউশন খুব সোজা ফর এ পার্টিকেল। এখন ফর এ হারমোনিক অসিলেটর করছি। The Hamiltonian for a one-dimensional harmonic oscillator, one dimensional ধরি, তাতে কোনটা সুবিধা হবে? এইটা খেয়াল রাখো, এইচ অপারেটর, পি অপারেটর, এক্স অপারেটর। এটা যদি শ্রোডিঙ্গার পিকচার এইচ এভাবে লিখি, হাইজেনবার্গ পিকচারে কিন্তু আর শ্রোডিঙ্গার পিকচার এইচ সমান হবে। তার শ্রোডিঙ্গার পিকচার এইচ কত হবে? মানে হাইজেনবার্গ পিকচার এইচ এর কি হবে? পি স্কোয়ার এট টাইম টি স্কোয়ার বাই 2m, এটা টাইম ডিপেন্ডেন্ট। হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এট টাইম টি, এটাও টাইম ডিপেন্ডেন্ট। দুটো মিলে টাইম ইন্ডিপেন্ডেন্ট। একটু পরেই দেখবে কিভাবে আসে। The Heisenberg equation of motion for x of t is IH cut dx by dt equal to commutator of x with HH. এটার সঙ্গে x এর কমিউটেটর, x এর সঙ্গে এটা করলে তো শূন্য, আর x এর সঙ্গে এটা করলে যা হয় সেটা, রাইট? এটা তো আমি করেছি আগে, এই কমিউটেটর আগে ক্যালকুলেট করা আছে আমার। এটা হচ্ছে এখানে লেখা আছে p, উপরে ভেক্টর নাই কিন্তু, এটা আসলে px স্কোয়ার্ড, কারণ এখানে কোঅর্ডিনেট হচ্ছে x, ফলে এখানে px স্কোয়ার্ড, কিন্তু আসলে একটাই কম্পোনেন্ট px, y কম্পোনেন্ট নাই, z কম্পোনেন্ট নাই, ফলে p লিখছি আর কি। আবার ঝামেলা, p স্কোয়ার। খেয়াল রাখতে হবে এটা মোমেন্টামের স্কোয়ার না, মোমেন্টামের ম্যাগনিটিউডের স্কোয়ার না, এটা x কম্পোনেন্ট। এক্সটা আর লেখা হয়নি আর কি। ফিজিসিস্ট এই কাজটা, বদ কাজটা করে, অনেক সময় লেখে না, এগুলো খুব ঝামেলা সৃষ্টি করে অনেক সময়। এটা মোমেন্টাম, এটা কম্পোনেন্ট না, এটা ম্যাগনিটিউড, এগুলো কনটেক্সটে বুঝতে হবে। কনটেক্সট বুঝতে গেলে তো অনেক ঝামেলা হয়। এখানে পিএক্স দেওয়াটাই ভালো ছিল, কিন্তু সাধারণত আমরা দেয় না, আমি দেই নাই, মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই না। এখানে এক্স হলে এখানে পিএক্স। ওকে, তাহলে এক্স এর ইকুয়েশন মোশন করো, এক্স অফ টি উইথ এইচ এইচ, এটা আগে করা আছে। এক্স অফ টির সঙ্গে এইটা করলে শূন্য, এক্স অফ টির সঙ্গে এইটা করলে কত? এটা করলে হবে পি অফ টি, আই এইচ কাট পি অফ টি বাই এম, এক্স পি এক্স স্কোয়ার,
আর 2m-টা আছে, করে দেখো এটা হবে। এই IH কার দুপাশ থেকে কাটা যাবে, তাহলে dxt বাই dt হলো p of t বাই m। এটা তো আগে যে কোনো জন্য সত্যি হবে, হারমোনিক অসিলেটরের জন্য সত্যি হবে, ফ্রি পার্টিকেলের জন্য সত্যি হবে, কারণ এটা তো ডেফিনেশন অফ ভেলোসিটি। dx বাই dt ইকুয়াল টু p of t বাই m। এটা ক্লাসিক্যাল মেকানিক্সের তাই, পজিশনের টাইম ডেরিভেটিভ ইকুয়াল টু মোমেন্টাম বাই m, যেহেতু মোমেন্টাম বাই m হচ্ছে ভেলোসিটি। আর এখানে এক্সটা অপারেটর, পিটা অপারেটর হাইজেনবার্গ পিকচারে। আর ইকুয়েশন অফ মোশন ফর পি কি হবে? একইভাবে এটার সঙ্গে এখানে পি লিখলে এখানে পি কমা এইচ এইচ, আর পি কমা এইচ এইচ আগে ক্যালকুলেট করা আছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ potential energy with respect to x। এটা potential energy, এটা গ্রেডিয়েন্ট নিতে হবে with respect to x। yz লাগবে না, কারণ এগুলো তো ওয়ান ডাইমেনশনাল। yz হলে এখানে লিখতাম মাইনাস গ্রেডিয়েন্ট অপারেটর ডেল ভেক্টর, আর এখানে থাকতো হাফ m ওমেগা স্কোয়ার x স্কোয়ার প্লাস y স্কোয়ার z স্কোয়ার, এভাবে থাকতো। এখানে একটাই কম্পোনেন্ট, এটা px, এখানে d বাই dx of t, এটা গ্রেডিয়েন্ট or derivative, gradient মানে derivative, gradient of the potential energy, negative gradient of the potential energy with respect to x। yz দরকার, yz তো নাই এখানে, এটা তো ওয়ান ডাইমেনশনাল মোশন। এটা আসলো কোত্থেকে? এটা আসলো এখান থেকে। এখানে আমি যখন কমিউটেটর করব p of t with h, এখানে যদি p বসাই তাহলে কমিউটেটর p of t with h, p এর সঙ্গে এটা জিরো, এটা করলে জিরো না, এটা করলে এই গ্রেডিয়েন্ট আসবে, কারণ পজিশন রিপ্রেজেন্টেশনে, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পিটাকে লেখা যায় মাইনাস আই স্কয়ার ডি বাই ডিএক্স। ওইভাবে লিখে যদি ক্যালকুলেট করো দেখবে যে এটা আসবে। এটা তো থ্রি ডাইমেনশনাল কেস আমি দেখিয়েছিলাম। ফর এ জেনারেল পোটেনশিয়াল, ফর এ জেনারেল থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল, এখানে ভি লিখেছিলাম, আর থ্রি ডাইমেনশন এক্স ওয়াই জেড ছিল, ওটা তো আরো কমপ্লিকেটেড। এটা তো একটা পার্টিকুলার কেস, ভি ইজ দ্য ফাংশন অফ এক্স অনলি। তাহলে এখানে গ্রেডিয়েন্টের বেলায় তাহলে আর ওয়াই জেড লাগবে না, এক্স করলেই যথেষ্ট। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর পি। গ্রেডিয়েন্ট করে ফেললে ডিপি ডিটি ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স অফ টি। তাহলে আমাকে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। এক্স, এই দেখো এক্স এর ইকুয়েশন কি দাঁড়ালো আর পি এর ইকুয়েশন কি দাঁড়ালো। এক্স এর ইকুয়েশন কোথায়? এক্স এর ইকুয়েশন দাঁড়ালো এইটা। এক্স এর ইকুয়েশনে পি এসে গেছে, এই কমিউটেটর থেকে পি এসে গেছে। আর পি এর ইকুয়েশন কি দাঁড়ালো? এখানে যদি পি বসাই, পি এর ইকুয়েশন দাঁড়ালো এইটা, পি এর ইকুয়েশন এক্স এসে গেছে। এগুলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্স এর এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু কাপলড হয়ে গেছে। আমার তো এখানে দুটো আননোন, একটা আননোন হচ্ছে এক্স আর একটা আননোন হচ্ছে পি। দুটো আননোনই হাইজেনবার্গ পিকচার অপারেটর। এই দুটো আননোনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ফার্স্ট অর্ডার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো কাপলড হয়ে গেছে। এক্স এর ইকুয়েশনে পি এসেছে, পি এর ইকুয়েশনে এক্স এসে গেছে, কাপলড হয়েছে। কাপলড হলেই কাপলটাকে আনকাপল করে তারপরে রাইট একটু ম্যানিপুলেট করে ইকুয়েশন দুটোকে আনকাপল করো, আনকাপল করে তো আনকাপলড ইকুয়েশন সলভ করো ফর এক্স এন্ড পি, and then apply the boundary condition. Boundary condition আছে। boundary condition কি? এখানে at time 0 x এর মান কি ছিল, x অপারেটরের মান কত, x অপারেটরের ডেরিভেটিভের মান কত, এটা আমাকে জানতে হবে। কারণ এগুলো দেখো ডেরিভেটিভ কোনো জানতে হবে, কারণটা দুটো বাউন্ডারি কন্ডিশন আমার লাগবে। যে কোনো ইকুয়েশন সলভ করতে দুটো বাউন্ডারি কন্ডিশন লাগবে, সেটা আমি একটু পরে কেন দুটো লাগবে আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে বলি এই দুটো ইকুয়েশন কাপলড। এটা হচ্ছে এক্স এর ইকুয়েশন, এক্স এর টাইম রেট অফ চেঞ্জ ইজ ইকুয়াল টু এখানে পি বাই এম, পি এসে গেছে, আর এখানে পি এর টাইম রেট অফ চেঞ্জ এক্স এসে গেছে, আর এগুলো মাইনাস, এগুলো কনস্ট্যান্ট।
এগুলো কাপল, এগুলো আনকাপল করো। আচ্ছা, আনকাপল করতে কি করা যাবে দেখো, ইন্টারেস্টিং। আমি যদি এখানে আরেকবার ডেরিভেটিভ নেই, তাহলে বাঁ দিকে থাকবে d2x বাই dt স্কোয়ার, ডান দিকে থাকবে 1/m dp বাই dt। এই ডান দিকে dp বাই dt দ্বিতীয় ইকুয়েশন দ্বারা রিপ্লেস করো, dp বাই dt পরিবর্তে এটা লেখো x, তারপর তো x এর ইকুয়েশন হয়ে যাবে, ওখানে তার p চলে যাবে। আই হ্যাভ এলিমিনেটেড p, এখান থেকে আমি p কে এলিমিনেট করতে পারবো। এখান থেকে p এলিমিনেট করতে হলে এই ইকুয়েশনকে উইথ রেসপেক্ট টু টাইম একবার ডেরিভেটিভ নাও, তাহলে এখানে সেকেন্ড ডেরিভেটিভ x থাকবে, ফার্স্ট ডেরিভেটিভ অফ p, আবার ফার্স্ট ডেরিভেটিভ অফ p কে এই ইকুয়েশন দ্বারা রিপ্লেস করো, তাহলে x এর একটা ইকুয়েশন পেলে। x এর ইকুয়েশন হবে d2x বাই dt স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। এটা x এর একটা ইকুয়েশন পেলে। একইভাবে এই ইকুয়েশন থেকে x টাকে এলিমিনেট করো। খোলা আছে তো? খোলা আছে, ঢুকছো? আচ্ছা, এই ইকুয়েশন x এলিমিনেট করো, কিভাবে করবে? খুব সিম্পল, আরেকবার ডেরিভেটিভ নাও, d2p বাই dt স্কয়ার, এখানে হবে dx বাই dt, আর এই কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আছে, dx বাই dt থেকে dx বাই dt পরিবর্তে এটা রাখো pt বাই m, x চলে গেল, x চলে গেলে p এর একটা ইকুয়েশন দাঁড়ালো, এটা x এর ইকুয়েশন, p এর ইকুয়েশন আনকাপল করে ফেলছি, দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল, দুটোই সিম্পল হার্মোনিক মোশনের ইকুয়েশন। ম্যাথমেটিক্যালি দিস টু ইকুয়েশনস আর আইডেন্টিক্যাল। ওকে, আমি ইন্টারেস্টিং দুটো আনকাপল ইকুয়েশনকে একবার ডেরিভেটিভ করে কাপল ইকুয়েশনকে আনকাপল করে ফেললাম, এখন এগুলো সলভ করব। এখন এখানে দেখো, এটা তো সেকেন্ড অর্ডার, এটাও সেকেন্ড অর্ডার, এটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও সেকেন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে দুটো ইনিশিয়াল কন্ডিশন লাগে। দুটো ইনিশিয়াল কন্ডিশন কি হতে পারে? এটা যদি সলভ করতে যাই, x এর আদি মান কত, ওই আদির সময় x এর ডেরিভেটিভ কত, এটা দিলে আমার যে কোনো সময় x এর মান কত বের করে ফেলতে পারবো এই করে। অথবা দুটো সময়, টাইম t1 আর টাইম t2 x এর মান যদি দিয়ে দিই, তারপরে ওই মানগুলো ব্যবহার করে যে কোনো সময়ের জন্য x ব্যবহার করতে পারো। অথবা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে বোথ x এবং x এর ডেরিভেটিভের মান কত যদি দিয়ে দেই, তাহলে এখান থেকে সলভ করে x এর মান এনি টাইম t ক্যালকুলেট করতে পারো। যেভাবে দাও না কেন, দুটো কন্ডিশন লাগবে, দুটো বাউন্ডারি কন্ডিশন লাগবে। একই সময়ে যদি x এবং x এর ডেরিভেটিভ দাও, সেটা বলে ইনিশিয়াল কন্ডিশন। আর দুটো ভিন্ন সময় x এর মান যদি দিয়ে দাও, ডেরিভেটিভ মান দিতে লাগবে না তখন, তারপরেও তুমি সলভ করতে পারো, সেটাকে আমি বাউন্ডারি কন্ডিশন। আর ইনিশিয়াল কন্ডিশনও এক প্রকার বাউন্ডারি কন্ডিশন, শুধু একই টাইমে x এবং x এর ডেরিভেটিভ দিতে হবে। একইভাবে এই কোশ্চেন যখন সলভ করব, আমি দুটো টাইমে t1 t2 তে যদি p এর মান তোমাকে বলে দিই, অথবা যে কোনো একটা নির্দিষ্ট সময়ে p এর মান এবং p এর ডেরিভেটিভ মান বলে দেই, তাহলে তুমি এই কোশ্চেন সলভ করতে পারবে। ইকুয়েশন সলভ করি, এটা ইকুয়েশন হচ্ছে x এর কি হতে পারে, x is as a function of time, x would be a linear combination of cosine omega t and sine omega t. So x operator is some constant operator times cos omega t plus some constant other constant operator times sine of omega t. এই x টা তুমি এখানে বসাও, বসিয়ে রাইট হ্যান্ড সাইড 0 হবে। এখানে আছে ধরো এটা একটা কনস্ট্যান্ট, এ কিন্তু অপারেটর, কারণ x একটা অপারেটর, ফলে এখানে a must be an operator, আর cos omega t is a function of time, b আর একটা অপারেটর, কনস্ট্যান্ট অপারেটর, এখানে টাইম নাই, টাইম একটা টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর sin omega t। এই ইকুয়েশন 35, ইকুয়েশন 33 সলিউশন, তুমি জাস্ট 35 এখানে বসাও, বসিয়ে রাইট হ্যান্ড সাইড 0 হয় কিনা হবে, একটা আলাদাভাবে বসাও, cos omega t যদি বসাও, sin omega t যদি আলাদাভাবে বসাও, তারপরে 0 হবে, দুটো যোগ করে যদি বসাও, তারপরে 0 হবে। এ একটা অপারেটর, এখানে টাইম নাই, এখানে টাইম নাই, তাহলে যখন আমি টাইম ডেরিভেটিভ করব, তাহলে এই টার্মই চিন্তা করি, দুইবার ডেরিভেটিভ করলে কি হবে? প্রথমবার ডেরিভেটিভ করলে হবে মাইনাস ওমেগা সাইন,
আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস ওমেগা স্কোয়ার কস। তাহলে এখান থেকে আসলো মাইনাস ওমেগা স্কোয়ার কস, ওখান থেকে আসলো ওমেগা স্কোয়ার কস, শুনে যাবে। ওকে, সাইন যদি বসাও, সাইনের দুইবার ডেরিভেটিভ নিলে কি হবে, মাইনাস ওমেগা স্কোয়ার সাইন, আর এখানে এক্স সরাসরি প্লাস ওমেগা স্কোয়ার সাইন, শূন্য হয়ে যাবে। একইভাবে পি কে ওইভাবে লেখা যাবে। পি, এটা সেম ইকুয়েশন, is some constant operator c times cos omega t, some constant operator d times sin omega t. এভাবে x এবং a প্রকাশ করলাম। a এবং b আর কনস্ট্যান্ট, যেগুলো মান আমি এখনো জানি না, এগুলো মান আমি ইনিশিয়াল কন্ডিশন থেকে পাবো। তাহলে কি হচ্ছে, where a b c d are operators, এখানে এটা দেখানো যে আমি অপারেটর চিহ্ন আবার রেস্টোর করেছি। এ এবং বি যে অপারেটর আমি এক্সপ্লিসিটলি দেখাতে চেয়েছিলাম, সেজন্য আমি এই হ্যাট চিহ্নটা রেস্টোর করেছি। এক্স অপারেটর ইকুয়াল টু অপারেটর এ সাম কনস্ট্যান্ট অপারেটর টাইমস কস ওমেগা টি সাম কনস্ট্যান্ট অপারেটর বি সাইন ওমেগা টি। এই কনস্ট্যান্ট এ এবং বি যাই হোক না কেন, এক্স এই ইকুয়েশন সলভ করবে, স্যাটিসফাই করবে, কিন্তু এ এবং বি যা ইচ্ছে তাই হবে না, কারণ আমাকে তো ইনিশিয়াল কন্ডিশন গুলো ফুলফিল করাতে হবে। সুতরাং এ এবং বি কি হবে, সেগুলো ইনিশিয়াল কন্ডিশন থেকে আসবে, সেগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আসবে না। একইভাবে সি এবং ডি যাই হোক না কেন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্যাটিসফাই করবে। অবশ্যই দুটো আইডেন্টিক্যাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সি এন্ড ডির মান তাহলে কেমনি আসবে, পি এর ইনিশিয়াল কন্ডিশন থেকে। আমাকে ইনিশিয়াল কন্ডিশন জানতে হবে। ওকে, তাই বলছি এখানে এই দুটো ইকুয়েশনে এ বি সি ডি আর অপারেটরস ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন আমি এ এবং বি বের করি। টু ফাইন্ড এ এন্ড বি উই ইউজ দ্য ইনিশিয়াল কন্ডিশন। ধরো এক্স অফ টি এর মান at t equal to 0 জানা আছে, সেই জানা মানটা বলছি এক্স এর টাইম 0। সাপোজ আই নো এক্স অফ 0, আর ওই একই সময়ে টাইম 0-তে এক্স এর যদি ডেরিভেটিভ ধরো ওইটাও জানা আছে, সেই মানটাকে আমি এইভাবে প্রকাশ করছি। এক্স এর ডেরিভেটিভটা এইভাবে লেখা যায়, এক্স এর ডেরিভেটিভ তো এইভাবে লেখা যায়। এটা কি এই কোশ্চেন, এটা মতো লিখেছি। at time 0 এক্স এর ডেরিভেটিভ কি হবে, পি at time 0 ডিভাইড বাই এম। ধরো পি at time 0 আমার জানা আছে, এটা আমাকে জানতে হবে, পি at time 0 কত আমাকে জানতে হবে। তাহলে এক্স at time 0 ওটার ডেরিভেটিভ কত আমার জানা আছে, সেই ডেরিভেটিভ হচ্ছে পি অফ 0 বাই এম। সেই জন্য লিখি, তার মানে ডিএক্স বাই ডেরিভেটিভ dx by dt is equal to p of t by m. at time 0 হচ্ছে p0 by m। টাইম 0-তে এটা আমার জানা আছে, আগে থেকেই জানা আছে। তাহলে এর মান কত, এই কোশ্চেন থেকে এর মান কত, বি এর মান কত বের করে নিয়ে আসো। তাহলে এ মাস্ট বি x0। এই ইকুয়েশনে যখন t equal to 0 বসাবে, এই ইকুয়েশনে t equal to 0 বসালে x এর মান আসতে হবে x0, x এর মান আসতে হবে x0। এই ইকুয়েশনে t equal to 0-তে ইকুয়েশন 35-এ যদি t equal to 0 বসাও, সেই মুহূর্তে x এর মান হতে হবে x at time 0। তাহলে x at time 0 equal to a plus 0। তাহলে a হচ্ছে একটা, এর মান হচ্ছে x at time 0। b এর মান কত, এই b এর মান কত, এটা ডেরিভেটিভ করে নাও। এটা ডেরিভেটিভ করলে হবে, এখানে হবে মাইনাস ওমেগা a sin ওমেগা t প্লাস ওমেগা b cos ওমেগা t। এই ডেরিভেটিভ মান at time 0 হতে হবে p0 বাই m। তাহলে বাঁ দিকে বসাও p0 বাই m, এখানে এটা শূন্য হয়ে যাবে কারণ এখানে sin হয়ে গেছে, আর এখানে হবে ওমেগা b। তাহলে ওমেগা b হচ্ছে p0 বাই m, আর b হচ্ছে p0 বাই ওমেগা। x অপারেটর, p একটা অপারেটর, a এবং b অপারেটর। তাহলে এর মান কত, b এর মান কত আমি পেয়ে গেলাম। ওকে, একইভাবে সি এবং ডি এর মান বের করতে চাই। আমাকে আর 10 মিনিটস দাও, তাহলে এটা আর পরের ক্লাসে আর ঝামেলা করতে হয় না। একইভাবে আমি সি এবং ডি এর মান বের করতে চাই। তাহলে পি এর মান at টাইম 0 কত আমাকে জানতে হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে এখানে দেখো সি হবে p0, p at টাইম 0।
ওকে, আর at time 0 p এর ডেরিভেটিভ কত? at time 0 p এর ডেরিভেটিভ কিভাবে লিখি? মাইনাস m ওমেগা স্কয়ার x নট, কারণ p এর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে এইটা, তাহলে x at time 0 যদি আমি জানি, যেটা আমার জানা আছে, তাহলে ডেরিভেটিভ কত, p এর ডেরিভেটিভ at time 0 কত আমি জানবো। তো p এর ডেরিভেটিভ at time 0 হচ্ছে মাইনাস m ওমেগা স্কয়ার x at time 0, যেটা আমার জানা আছে। তাহলে p এর ডেরিভেটিভ at time 0 মাইনাস m ওমেগা স্কয়ার x at time 0। এখান থেকে ওই প্রক্রিয়া অ্যাপ্লাই করে c এর মান হচ্ছে p of 0, d এর মান হচ্ছে মাইনাস m ওমেগা x নট। তাহলে x কি দাঁড়ালো? x দাঁড়ালো x নট cos ওমেগা t, আর p নট বাই m ওমেগা sin ওমেগা t, আর p দাঁড়ালো p নট ওমেগা t মাইনাস m ওমেগা x নট sin ওমেগা t। এটা হচ্ছে সলিউশন, আমি সলভ করে ফেলছি। ইকুয়েশন 39 and 40 are the full solutions of x and t and p of t for a one-dimensional harmonic oscillator. আমি সলভ করলাম। একইভাবে ইকুয়েশন মোশন ফর ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন অপারেটর তুমি করতে পারো। আমি করেছি ইকুয়েশন মোশন ফর এক্স এন্ড পি, ওটা সলভ করেছি। এক্স এন্ড পি সলভ না করে এ এবং এ ড্যাগার সলভ করো ইকুয়েশন অফ মোশন, সেটা তোমরা আমি নেক্সট ক্লাসে শুরু করবো। ওকে, হারমোনিক অসিলেটর ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন অপারেটর আছে না, সেগুলোর ইকুয়েশন অফ মোশন করবো, অথবা সেগুলো তোমরা করো। ওকে, এটা পরীক্ষার একটা প্রবলেম হিসাবে আমি তোমাকে দিতে পারি। Find the equation of motion for A and A dagger in Heisenberg picture. Solve the equation of motion to find A as a function of time and A dagger as a function of time. Heisenberg picture. Okay. এখানে করা আছে এই যে A as a function of time, A dagger as a function of time. Okay. যাক, এটা আমি ক্লাসে করবো, এটা সাফিসিয়েন্টলি ইম্পর্টেন্ট যে আমি ক্লাসে করবো। তাহলে এই উদাহরণটা আজকে শেষ হলো না, এটা নেক্সট ক্লাসে শেষ হবে। এটা নেক্সট ক্লাসে শেষ হতে ধরো 20 মিনিটস লাগবে, তারপরে হয়তো হাফ এন আওয়ার লেগে যাবে। তারপরে যে শুরু করব ইন্টারাকশন পিকচার আর ডিরাক পিকচার, এটা আরেকটা গুরুত্বপূর্ণ পিকচার অফ কোয়ান্টাম মেকানিক্স। এখানে বেশি আলোচনা নাই, অল্প আলোচনা আছে। এখানে একটা ডাইসন ইকুয়েশন আমরা ডিডিউস করব। এই ডাইসন ইকুয়েশন কিন্তু আমরা পারটারবেশন থিওরিতে ব্যবহার করি। এই যে ডাইসন সিরিজ ফর ইন্টারাকশন পিকচার অফ স্টেট গেটস, এটা আমরা ব্যবহার, এটা কিন্তু একই আগে যা করেছি শ্রোডিঙ্গার পিকচারে স্টেট গেট যেভাবে করেছি এক্স্যাক্টলি এখানে তাই করব। ইন্টারাকশন পিকচারে স্টেট গেটের